হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা তোমাদের পার্টিসিপেন্ট তো অনেক কম। অনলি 35 পার্টিসিপেন্ট এখন পর্যন্ত। আচ্ছা যারা জয়েন করছো তোমাদের রোলটা সেন্ড করো। চ্যাট বক্সে রোলটা সেন্ড করো। আচ্ছা যারা এখনো জয়েন করে নাই তারা জয়েন করুক, আমরা আমাদেরটা শুরু করি। অলরেডি 5 মিনিট চলে গেছে আমাদের। আচ্ছা তোমরা কি থেরেজার বইটা কি পেয়েছো তো নাকি? হ্যালো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা সরাসরি বই থেকেই পড়াবো, ঠিক আছে? স্লাইডের ব্যাপারটা আজকে নাই, আজকে বই থেকেই আমরা পড়াই। তো আমরা আজকে দেখব যে আসলে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যে বলছিলাম যে ট্রান্সফরমারের যে ভোল্টেজটা ইনডিউস হয়, ট্রান্সফরমারের যে দুইটা কয়েল আছে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল, একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো এই দুইটা কয়েলে যে ভোল্টেজ ইনডিউসড হয়, তো সেটা আমরা দেখছি যে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখছি যে এই ভোল্টেজ ইনডিউসের প্রসেসটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে ভোল্টেজটা ইনডিউস হয়। তো আজকে আমরা দেখব যে এর প্রাইমারিতে যে ভোল্টেজ ইনডিউস হয় এবং সেকেন্ডারিতে যে ভোল্টেজ ইনডিউসড হয়, এই ইনডিউসড ভোল্টেজের একটা ইকুয়েশন আছে। ঠিক আছে? তো এই ইনডিউসড ভোল্টেজের ইকুয়েশন থেকেই আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারি যে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হয়েছে। এতে একটা ইনডিউস ভোল্টেজ বের করার একটা ওয়ে হচ্ছে যে জাস্ট আমরা প্রাইমারি কয়েল বা সেকেন্ডারি কয়েল বা উইন্ডিংস যেটাই বলি না কেন, সেটার অ্যাক্রসে যদি আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করি, তো সেক্ষেত্রে আমরা ভোল্টমিটারের রিডিং থেকে আমরা ইনডিউস ভোল্টেজের যে পরিমাণ সেটা আমরা বের করতে পারি, সেটা মেজারমেন্টটা করতে পারি। আরেকটা হচ্ছে যে ম্যাথমেটিক্যালি আমরা বের করতে পারি একটা ইকুয়েশনের মাধ্যমে। তো সেই ইকুয়েশনের ক্ষেত্রে আহ, আমাদের কিছু জিনিস জানতে হয়। যেমন আমরা বলছি যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে কয়েল বা ওয়াইন্ডিংস, তো সেখানে আমরা ওয়্যার পেঁচাই। তো সেখানে প্যাচ এগুলোকে আমরা টার্ন বলি। তো সেই প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে কতগুলো টার্ন আছে, দেন আমরা বলছি যে ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমেই আসলে, বা ম্যাগনেটিক ফ্লাক্স কাট যদি করে ওয়াইন্ডিং গুলো, তো সেক্ষেত্রেই ভোল্টেজটা ইনডিউস হয়। তো সেই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণটা কত? আমরা জানি যে ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। ও সরি, ফ্লাক্সের ওয়েবার যতদূর সম্ভব। আচ্ছা একটু দেখি। আচ্ছা ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, আর ফ্লাক্স ডেনসিটি যেটা সেটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। যাই হোক, তো কত ওয়েবার ফ্লাক্স কোরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা কত, মানে যে সোর্স থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে সেটা আমরা ট্রান্সফরমারে সাপ্লাই দিলাম, তো সেই সোর্সের ফ্রিকোয়েন্সি কত বা সোর্স ফ্রিকোয়েন্সিটা কত সেটার উপর ডিপেন্ড করে আমরা ইনডিউস ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারি। তো এটার ইকুয়েশনটা কি সেটাই আমরা আজকে দেখব, এই ইকুয়েশনের ডেরিভেশন। তো আমরা দেখছিলাম যে আমরা এলিমেন্টারি কিছু কথা বলছিলাম, সেখানে ছিল একটা কথা যে আমরা ট্রান্সফরমারে যে এনার্জিটা সাপ্লাই দিচ্ছি সেটা হচ্ছে এসি, এসি ইনপুট। তো সেক্ষেত্রে এসি ইনপুটের একটা ফ্রিকোয়েন্সি ছিল, আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা 50 হার্টজ। তো 50 হার্টজ ফ্রিকোয়েন্সির একটা এসি ভোল্টেজ আমরা ট্রান্সফরমারে সাপ্লাই দিলাম। তো প্রাইমারিতে যখন আমরা এই 50 হার্টজের এসি ইনপুট যখন আমরা সাপ্লাই দেই, তো সেখানে একটা কারেন্ট ফ্লো হয়।
তো আমরা জানি যে এই সার্কিট যেটা ফর্ম করছে সেটা হচ্ছে একটা এসি সিস্টেম বা এসি সার্কিট। তো এসি সার্কিটের ক্ষেত্রে যদি আমাদের ইনপুট ভোল্টেজ যদি এসি হয়, তো ইনপুট কারেন্ট যেটা মানে সার্কিটে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্ট ফ্লোটাও হবে অবশ্যই এসি। তো আমরা দেখছি যে কয়েলে যদি আমরা কারেন্ট ফ্লো করাই, তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স পাই আমরা সেখানে। তো আমরা যে কয়েলটা পেঁচাইছি, তো এটা আমরা একটা আয়রন কোরের উপরে পেঁচাইছি। ঠিক আছে? তো এখন আমরা যে কথাটা বলবো যে যদি আমাদের ইনপুট ভোল্টেজ এসি হয়, তাহলে এই কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটাও এসি কারেন্ট। তো এই এসি কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমরা বলছি যে এসি কারেন্ট ফ্লো হলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে মানে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স আমাদের থাকবে। তো এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স এইটা হচ্ছে ইনপুট এসি কারেন্টের সাথে প্রপোর্শনাল রিলেশন। তার মানে যদি ইনপুট এসি কারেন্ট যদি বেশি থাকে, মানে যদি এসি কারেন্টের কোয়ান্টিটি বা অ্যাম্পিয়ার যদি কম হয়, যদি 0.1 অ্যাম্পিয়ারের জন্য যে ফ্লাক্স লাইন্স পাওয়া যাবে, 0.5 অ্যাম্পিয়ারের জন্য ফ্লাক্স লাইন্স অবশ্যই বেশি পাওয়া যাবে, যেহেতু প্রপোর্শনাল রিলেশন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইনপুট এসি কারেন্টের সাথে সাথে কোরের মধ্যে দিয়ে যে ফ্লাক্সের ফ্লো যেটা সেটা প্রপোর্শনাল। যদি এসি কারেন্টের পরিমাণ যদি বাড়ে, তাহলে ফ্লাক্সের ফ্লো যেটা সেটাও বাড়ে। মানে ফ্লাক্সের তো একটা অ্যামপ্লিটিউড আছে, মানে কত ওয়েবার ফ্লাক্স। যদি কারেন্ট 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ারে যায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে করে যে ফ্লাক্সটা ফ্লো হচ্ছে সেই ফ্লাক্সও দেখা যাচ্ছে যে 1 ওয়েবার থেকে মনে করো যে 3 ওয়েবারে চলে গেল। জাস্ট একটা প্রপোর্শনেট রিলেশন। এবং দেখা যায় যে যদি অল্টারনেটিং কারেন্ট যদি সাইনুসয়েডাল হয়, এর শেপ যদি কমপ্লিট সাইনুসয়েডাল হয়, তো সেই ক্ষেত্রে কোরে যে ফ্লাক্সটা ফ্লো হচ্ছে সেই ফ্লাক্সের সেই ফ্লাক্সটাও সাইনুসয়েডাল হয়। এবং দেখা যায় যে অল্টারনেটিং কারেন্ট এবং ফ্লাক্স এই দুইটাই সাইনুসয়েডাল এবং ইন ফেজে থাকে। দুইটাই সাইনুসয়েডাল এবং ইন ফেজে থাকে। ঠিক আছে? মানে ফ্লাক্স, কোরের ফ্লাক্স এবং কয়েলের কারেন্ট এই দুইটা হচ্ছে ইন ফেজ। মানে এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। তো আমরা ধরে নিলাম যে কোরে যে ফ্লাক্সটা ফ্লো হচ্ছে সেই ফ্লাক্সের ফ্লোটা হচ্ছে কমপ্লিটলি অল্টারনেটিং। যেহেতু অল্টারনেটিং কারেন্ট আমরা ফিট করছি প্রাইমারি সার্কিটে বা প্রাইমারি ওয়াইন্ডিংসে, এখান থেকে যে আমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেখান থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লো থাকবে সেই ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লো কোরের ভিতর দিয়ে যেটা হচ্ছে সেটাও অল্টারনেটিং, এবং এটা ইনপুট কারেন্টের সাথে ইন ফেজ। তো যদি অল্টারনেটিং যদি কোয়ান্টিটি হয়, তাহলে আমরা এখানে দেখতেছি, দেখো যে তো এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যখন সার্কিটে কারেন্টটা 0 ছিল। এটা ইনিশিয়াল পয়েন্ট যদি আমরা ধরি, তো এই পয়েন্টে সার্কিটের কারেন্টটা ছিল 0। সার্কিটের কারেন্ট যদি 0 হয়, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো 0, কোনো আ কোনো ফ্লাক্স লাইনস থাকবে না, কোনো ম্যাগনেটিক ফিল্ডের কোনো এক্সিস্টেন্স নাই। তো এরপরে দেখা যাচ্ছে যে আমরা ফ্লাক্স লাইনস পাচ্ছি, এবং এটা আমরা যেহেতু বললাম যে এটা অল্টারনেটিং কারেন্ট যেটা ছিল আমাদের ইনপুট কারেন্ট যেটা সেটা এসি ছিল, পিওর এসি, এবং এটার ফলে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে কোরের মধ্যে যে ফ্লাক্সের ফ্লো হচ্ছে সেটা অল্টারনেটিং, এবং সেটাও পিওর এসি সাইন, মানে এসি একটা ওয়েভ ফ্লাক্সের যে প্রপাগেশনটা। তো আমরা জানি যে এসি সিগন্যাল বা সাইন ওয়েভের একটা পিক ভ্যালু থাকে। এই পিক ভ্যালু যে পয়েন্ট, এই পয়েন্টে যে ফ্লাক্সের যে ম্যাগনিটিউড সেটাকে আমরা বলতেছি ফাই এম। এই ফ্লাক্সের ম্যাগনিটিউডটাকে আমরা বলতেছি ফাই এম, মানে এই পয়েন্টের ফ্লাক্স এইটা হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে আমাদের ফাই এম, মানে ম্যাক্সিমাম ফ্লাক্স। তো আরেকটা জিনিস দেখতে হবে যে এখান থেকে এটা হচ্ছে হাফ সাইকেল, এইটা হচ্ছে কমপ্লিট সাইকেল। এটা হচ্ছে কমপ্লিট সাইকেল। তো একটা সাইন ওয়েভের কমপ্লিট সাইকেল যেটা, সেটা কমপ্লিট করতে তার সময় লাগে টি। টাইম পিরিয়ড হচ্ছে টি, জাস্ট টাইম পিরিয়ড হচ্ছে টি, এবং এটা ফ্রিকোয়েন্সিটা হবে 1/f। আমরা জানি টি ইকুয়াল হচ্ছে 1/f। যদি ফ্রিকোয়েন্সি f হয় তাহলে টাইম পিরিয়ড টি ইকুয়াল হচ্ছে 1/f। তো এই ক্ষেত্রে
যদি আমরা দেখি যে তাহলে এটা কত? এটা অবশ্যই T/2। এটা যদি T হয়, এটা হচ্ছে T/2। তো এটা মানে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি যদি লিখি তাহলে T/2 মানে হচ্ছে 1/2f। T সমান হচ্ছে 1, T ইকুয়াল হচ্ছে 1/f। তার মানে T/2 মানে হচ্ছে 1/2f। তো এটা হচ্ছে আ T/2 বা 1/2f। এইটার যে এটার যে এই পয়েন্ট যেটা, এই পয়েন্টটাকে আমরা বলি T/4, বা এটাকে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি যদি লিখি তাহলে হচ্ছে 1/4f। তাহলে এই পয়েন্ট যেটা এটা হবে 1/4f। তো এক্ষেত্রে একটা জিনিস যে ফ্লাক্সের যে ফ্লাক্সের চেঞ্জ এই পয়েন্টে ছিল ফ্লাক্স 0, আর এই T/4 বা 1/4f, T/4 বা 1/4f এত সময় পরে ফ্লাক্সের ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে এবং সেটা হচ্ছে phi m। তো এই ফ্লাক্সের যে ম্যাক্সিমাম চেঞ্জ যেটা, ফ্লাক্সের যে ম্যাক্সিমাম চেঞ্জ সেইটা কত? তো এটাকে যদি আমরা এখন সেই ফ্যারাডেস লতে যদি নিয়ে যাই, তো ফ্যারাডে কি বলছে যে একটা কয়েলে যে ভোল্টেজটা ইনডিউসড হবে, সেই ইনডিউসড ভোল্টেজ হচ্ছে এটার একটা ইকুয়েশন ছিল। সেটা হচ্ছে n d phi by dt, n d phi by dt। তো d phi মানে হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ, dt হচ্ছে সময়ের চেঞ্জ। তো এখানে যদি আমরা বলি যে এভারেজ রেটটা কত, ফ্লাক্স চেঞ্জের এভারেজ যে রেট সেইটা কত, তো এবং এই সময় আমরা নিচ্ছি যেটা সেটা হচ্ছে T/4, T/4 সেকেন্ড। এই সময়ে আমরা দেখলাম যে ফ্লাক্সের চেঞ্জ যেটা সেটা ম্যাক্সিমাম হচ্ছে এবং সেই ম্যাক্সিমাম চেঞ্জটা কত? এই t সমান যখন 0 সেকেন্ড, এই সময়ে এই ফ্লাক্সের ভ্যালুটা ছিল 0 এবং এবং সময় যখন T/4, তো এই সময়ে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম, মানে ফ্লাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম phi m। তো সেক্ষেত্রে d phi by dt, d phi টা হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ। ফ্লাক্সের চেঞ্জ প্রথমে ছিল 0, পরে হচ্ছে phi m। তাহলে এটা হচ্ছে phi m মাইনাস 0। এটা হচ্ছে d phi এর চেঞ্জ, পরেরটা মাইনাস আগেরটা, ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্স এই পয়েন্টে ছিল 0, এই পয়েন্টে হচ্ছে T/4। তো T/4 কে আমরা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি যদি লিখি তাহলে এটা হচ্ছে 1/4f। ঠিক আছে? তার মানে এখানে সময়ের চেঞ্জটা হচ্ছে 1/4f মাইনাস হচ্ছে 0 সেকেন্ড। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম চেঞ্জ। এটা হচ্ছে ম্যাক্সিমাম চেঞ্জ। এটাকে আমরা বলতেছি যে এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। এটাকে আমরা বলতেছি এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তো এই এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এটা হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ ডিভাইডেড বাই ওই ম্যাক্সিমাম ফ্লাক্সের যে ম্যাগনিটিউড, তো সেই পয়েন্টে পৌঁছাতে কত সময় লাগছে, সেই সময়টা ছিল T/4। তাহলে এই ক্ষেত্রে এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যেটা সেটা হচ্ছে phi m ডিভাইডেড বাই 1/4f। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে এটা হচ্ছে এই 4f টা যদি উপরে চলে যায় তাহলে 4f phi m। ঠিক আছে? তো এখানে ফ্লাক্সের যে ইউনিট সেটা ছিল ওয়েবার, আর এখানে নিচে ছিল সময় মানে সেকেন্ড। তো সেক্ষেত্রে এবারে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যেটা, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স সেটাকে হচ্ছে ইউনিটটা হচ্ছে ওয়েবার পার সেকেন্ডে। তো ফ্যারাডেস ল যেটা বলে যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যেটা সেইটাই হচ্ছে আমাদের ইনডিউসড ভোল্টেজ। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যেটা সেইটাই হচ্ছে ইনডিউসড ভোল্টেজ। তার মানে এই ওয়েবার পার সেকেন্ড যেটা এটা আসলে হচ্ছে ভোল্ট। ফ্যারাডেস ল অনুযায়ী ওয়েবার পার সেকেন্ড যেটা সেটা হচ্ছে ভোল্ট। তাহলে আমরা এই যে 4f phi m, তো এইটাকে আমরা বলতে পারি যে এভারেজ ইনডিউসড ইএমএফ, এভারেজ ইনডিউসড ইএমএফ। তো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন মানে ডেরিভেশনের সময় আমরা ধরে নিয়েছি যে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং যেটা সেটাতে একটা টার্ন ছিল সিঙ্গেল টার্নের জন্য।
ঠিক আছে? তো ফ্যারাডেস ল যেটা সেটা ছিল d∅/dt। তো তার আগে কিন্তু একটা n ছিল। মানে n d∅/dt, যেখানে n টা ছিল সেই কয়েলের টার্নের সংখ্যা। সেই কয়েলের টার্নের সংখ্যা। তো যদি আমরা ধরে নিই কয়েলে একটাই টার্ন ছিল, তাহলে ইনডিউস ভোল্টেজের ইকুয়েশনটা আমাদের দাঁড়ালো 4f phi m। তো এই ইনডিউস ভোল্টেজটা হচ্ছে এভারেজ ইনডিউসড ভোল্টেজ পার টার্নে। যেহেতু আমরা একটা টার্নে হিসাব করছি, এবং ইনডিউস ভোল্টেজটা এটা হচ্ছে এভারেজ ইনডিউসড ভোল্টেজ পার টার্ন। এটা হচ্ছে 4f phi m। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা ফর্ম ফ্যাক্টর নামে একটা টার্ম হয়তো তোমরা শুনেছ। ফর্ম ফ্যাক্টরটা কি ছিল? এটা ছিল যে আ কোন আ এসি কোয়ান্টিটির আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু, এই ২ টার রেশিও। আরএমএস এবং এভারেজের রেশিও। তো এটা হলো 1.11। তো এখান থেকে যদি আমরা যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে, তো সেটার আরএমএস কোয়ান্টিটিটা যদি আমি বের করতে চাই, তো সেক্ষেত্রে আরএমএস ভ্যালু পার টার্নে যে আরএমএস ভ্যালু অফ ইনডিউসড ভোল্টেজ, সেটা হচ্ছে 1.11 ইন্টু 4 phi m ইন্টু f। তো এটা হচ্ছে 4.44 f phi m এত ভোল্ট। ঠিক আছে? তো এটা কিন্তু এখনো পার টার্নেই আছে। এখন আমরা যদি বলি যে প্রাইমারি ওয়াইন্ডিং এ নাম্বার অফ টার্নস যদি n1 হয়, তো সেক্ষেত্রে জাস্ট আমাদের এই যে আমরা আরএমএস ভোল্টেজের যে ইকুয়েশনটা পেলাম, তো এই ইকুয়েশনটাকে n1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে প্রাইমারিতে যে ভোল্টেজ ইনডিউসড হয়, তো প্রাইমারিতে কিন্তু আমরা ২ টা ভোল্টেজ দেখছিলাম। একটা হচ্ছে সোর্সের ভোল্টেজ, যেটা সাপ্লাই ভোল্টেজ, সেটাকে আমরা V1 বলছিলাম। আর যে ভোল্টেজটা ইনডিউসড হয় প্রাইমারি ওয়াইন্ডিংস বা প্রাইমারি কয়েলে, সেটাকে আমরা বললাম যে E1। তাহলে যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম, এটা হচ্ছে প্রাইমারি কয়েলের ইনডিউসড ভোল্টেজ, যেটা হচ্ছে আরএমএস এ। এবং এটা আমরা বের করার সময় আমরা পার টার্নের যে ইনডিউসড আরএমএস ভোল্টেজ, তো সেইটাকে n1 দ্বারা মাল্টিপ্লাই করলাম। এবং ফাইনাল যে ইকুয়েশন E1 ইকুয়াল 4.44 f n1 phi m। তো এই phi হচ্ছে ফ্লাক্স। এই phi এর একটা জাস্ট সিম্পল একটা ইকুয়েশন আছে। phi ইকুয়াল হচ্ছে BA। phi ইকুয়াল হচ্ছে BA, এটা লিখা যায়। মানে কোন কোরের মধ্য দিয়ে যে ফ্লাক্সটা ফ্লো হয়, কোন কোরের মধ্য দিয়ে যে ফ্লাক্সের ফ্লো, সেইটা হচ্ছে আ যে ম্যাগনেটিক ফিল্ডটা ডেভেলপ হচ্ছে সেইটা, এবং ওই কোরের এরিয়া যেটা, সেই এরিয়ার হচ্ছে প্রোডাক্ট। phi ইকুয়াল হচ্ছে BA। তো যদি আমরা ইন টার্মস অফ ম্যাগনেটিক ফিল্ড এবং এরিয়াতে যদি লিখতে চাই, তাহলে ফাইনাল ইকুয়েশনটা আমাদের দাঁড়ায় E1 ইকুয়াল 4.44 f n1 BMA। ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রাইমারি ইনডিউসড, মানে প্রাইমারি কয়েলের যে ইনডিউসড ভোল্টেজ, সেইটার ইকুয়েশন। একইভাবে যদি আমরা বলি যে সেকেন্ডারি কয়েলে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, তো সেটার ইকুয়েশনটা কি হবে? সব সেম থাকবে। জাস্ট এই ক্ষেত্রে যেহেতু আ phi m যেটা, phi m টা হচ্ছে সেম। যেকোনো কন্ডিশনে কোরের মধ্য দিয়ে যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে ফিক্সড থাকে, যদি কারেন্ট যদি ফিক্সড থাকে। ঠিক আছে? মূলত এই phi m এটা ডিপেন্ড করে ম্যাগনেটাইজিং কারেন্টের উপর। মানে যখন একটা ট্রান্সফরমারে কোনো লোড থাকে না, এই অবস্থায় ট্রান্সফরমারের প্রাইমারিতে একটা কারেন্ট ফ্লো হয়। তো সেই কারেন্টের উপর ডিপেন্ড করেই কোরের ফ্লাক্সের ফ্লোটা ডিপেন্ড করে। এবং এই দেখা যায় যে এই phi m টা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। phi m টা হচ্ছে কনস্ট্যান্ট। তো phi m যদি কনস্ট্যান্ট থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই E1 যেটা, এই E1 ও আমরা একটা কনস্ট্যান্ট, একটা আ আ ক আ ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট হয়, যদি আমরা ধরি আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, N1 হচ্ছে নাম্বার অফ টার্নস। এই নাম্বার অফ টার্নস যদি হয় কনস্ট্যান্ট, কারণ একটা ট্রান্সফর্মার যখন কমার্শিয়ালি যখন এটাকে ম্যানুফ্যাকচার করা হয়, তো এর টার্ন সংখ্যা কিন্তু ফিক্সড রাখা হয়। যেমন যদি বলে যে 100 টার্নস এর একটা ট্রান্সফর্মার, তাহলে তার 100 টার্নস দিয়েই ওই ট্রান্সফর্মারটাকে তৈরি করা হয়। মানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস, এবং phi m যেটা, এটাও তো কনস্ট্যান্ট। phi m টাও কনস্ট্যান্ট, কারণ একটা ট্রান্সফর্মার যদি ডিজাইন করা হয়, তো সেক্ষেত্রে এর ম্যাগনেটাইজিং কারেন্টের
যে ভ্যালু সেটা দেখা যায় ফিক্স থাকে। ম্যাগনেট মানে ট্রান্সফরমারের কারেন্ট কয়েক রকমের, তোমরা একটু পরে দেখবা। তো একটা কম্পোনেন্ট হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট কম্পোনেন্ট। এটার কারণেই করে ফ্লাক্সের ফ্লোটা আমরা পাই। ঠিক আছে? তো এই কারেন্টটা ফিক্স থাকে বা একটা কোরের ফ্লাক্সের যে ভ্যালু সেটা হচ্ছে ফিক্স থাকে। তো এই কারণে দেখা যাচ্ছে যে E1 যেটা এটা একটা আমরা একটা ফিক্সড একটা কোয়ান্টিটি পাই। একইভাবে যদি আমরা আ যদি দেখি যে সেকেন্ডারিতে যে কয়েল আছে, সেই সেকেন্ডারি কয়েলের যে ইনডিউসড ভোল্টেজের ইকুয়েশন সেটাও দেখা যায় যে সব ফিক্স থাকে, শুধুমাত্র N2 টা চেঞ্জ হয়। কারণ N2 যেটা এটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের টার্ন সংখ্যা। মানে ইকুয়েশনে সবই ঠিক থাকে, শুধু N1 এর জায়গায় N2 বসবে। কারণ আমরা বললাম φm টা কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের E2 যেটা সেটা হচ্ছে 4.44 f into φm। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রাইমারি এবং সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজে যদি আমরা একটা রেশিও বের করি, তো এই ক্ষেত্রে দেখা যায় যে E1 N1 E2 N2 এইটা সমান আমরা লিখতে পারি যে 4.44 f φm। কারণ E1 বাই N1 এইটা সমান হচ্ছে 4.44 phi phi f, মানে phi m f, এবং E2 বাই N2 এটা সমান হচ্ছে 4.44 phi m f। তো আমরা একটু আগে বললাম যে ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে এবং কোরের ফ্লাক্স যেটা ম্যাক্সিমাম ভ্যালু, যে ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা phi m সেটাও কনস্ট্যান্ট। তাহলে দেখা যাচ্ছে যে E1 বাই N1 E2 বাই N2 এটা সমান একটা কনস্ট্যান্ট, একটা ভ্যালু আমরা পাই। তো এই E1 বাই N1 বাই E1 বাই N1 যেটা সেটা হচ্ছে E2 বাই N2, এই দুটাই হচ্ছে কনস্ট্যান্ট বা এই দুটাই হচ্ছে ইকুয়াল। তো একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখা যায় যে যদি একটা ট্রান্সফরমারকে আমরা যদি আইডিয়াল ধরি, তো আইডিয়াল ট্রান্সফরমারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আইডিয়াল ট্রান্সফরমারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন হচ্ছে আমরা বলছিলাম যে প্রাইমারিতে যে ভোল্টেজ সেটা দুই রকমের ভোল্টেজের কথা আমরা বলছিলাম। একটাকে আমরা বলছিলাম V1, একটাকে আমরা বলছিলাম E1। তো V1 টা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ আর E1 টা হচ্ছে প্রাইমারি কয়েলের ইনডিউসড ভোল্টেজ। একইভাবে E2 টা হচ্ছে সেকেন্ডারি কয়েলের ইনডিউসড ভোল্টেজ এবং V2 যেটা, এই V2 টা হচ্ছে সেকেন্ডারি কয়েলের ইনডিউসড ভোল্টেজ আমরা যেটা বললাম। তো এটাকে আমরা বলি যে V2 টাকে বলি আমরা সেকেন্ডারি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। V2 টা হচ্ছে টার্মিনাল, E2 টা হচ্ছে কয়েলের ভেতরের, E1 টা হচ্ছে কয়েলের, আর V1 টা হচ্ছে বাইরের দিকে, মানে সাপ্লাইয়ের ভোল্টেজ। তো আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে V1 E1 এবং E2 V2 এই দুটো ইকুয়াল হয়। আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে V1 E1 এবং V2 E2 এই দুটো ইকুয়াল হয়। ঠিক আছে? স্যার হ্যাঁ। স্যার 4.44 কেন আসলো 4 এর জায়গাটা আমি খেয়াল করিনি, আরেকবার বলবেন? 4.44 আচ্ছা, আমাদের দেখো যে আগে যেটা একটু দেখো যে আমাদের এভারেজ ইএমএফ এর ইএমএফ পার টার্ন যেটা, এটার ইকুয়েশনটা ছিল 4f phi m এত ভোল্ট। তো আমরা এসি কোয়ান্টিটি যখন আমরা বইয়ে দেখি বা যেখানে আমরা শুনি না কেন, সবাই যে কথাটা বলে যে এসি কোয়ান্টিটিকে সবাই আরএমএস এ সেটাকে রিপ্রেজেন্ট করে। যেমন আমরা যেটা বলি যে আমাদের সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট, এই 220 ভোল্টটা হচ্ছে আরএমএস। ঠিক আছে? এটা এভারেজ না, এটা 220 টা হচ্ছে আরএমএস। তো এই কারণেই আমরা যে ভোল্টেজের যে ইকুয়েশনটা ফাইনালি ডেভেলপ করব সেটাকে আমরা আরএমএস এ রিপ্রেজেন্ট করব। কিন্তু আমরা যে ইকুয়েশনটা ডেভেলপ করছিলাম সেটা হচ্ছে এভারেজ ইনডিউসড ভোল্টেজ পার টার্ন। তো এই এভারেজ থেকে আরএমএস এ নিয়ে যেতে চাইলে আমাদের একটা ফ্যাক্টর আছে, যে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর হচ্ছে আরএমএস, কোন একটা কোয়ান্টিটির আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু, এই দুইটা রেশিও। তো এই ফর্ম ফ্যাক্টরের যে ফর্মুলা, তো এইখান থেকে like max কেউ কিছু বললা কি? স্যার আমরা এসি ভোল্টেজকে সবসময় কেন আরএমএস এ নিয়ে যাই? সবসময় কেন আরএমএস এ নিয়ে যাই?
তো এই ক্ষেত্রে ব্যাপারটা হলো যে আরএমএসটা যেটা আরএমএসটাকে আমরা বলি একটা ইফেক্টিভ কোয়ান্টিটি। আরএমএসটিকে আমরা বলি একটা ইফেক্টিভ কোয়ান্টিটি। কিন্তু যদি আমরা একটা সিগন্যাল যদি পিওর যদি এসি হয়, তো এসিরও কিন্তু ভাগ আছে যে এসি মানে তো পিরিয়ডিক অবশ্যই হতে হবে। পিরিয়ডিক অবশ্যই হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখা যায় যে কোন একটা এসির সাথে যদি কোন ডিসি কম্পোনেন্ট থাকে, যদি কোন এসির সাথে কোন ডিসি কম্পোনেন্ট থাকে, তো তাহলে আমরা সেটাকে এভারেজ ভ্যালুতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু যদি কোন এসি কোয়ান্টিটি এটা যদি পিওর যদি এসি হয়, তাহলে সেটার কোনো এভারেজ ভ্যালু থাকে না। সেটার কোনো এভারেজ ভ্যালু থাকে না। ঠিক আছে? কারণ একটা সিগন্যাল যদি পিওর যদি এসি হয় তাহলে এভারেজটা হচ্ছে কি আসলে? একটা টাইম, একটা কমপ্লিট সময়, একটা সাইকেল আমরা কনসিডার করি যে এখান থেকে এই সাইকেল, একটা কমপ্লিট সাইকেল আমরা কনসিডার করি। তো সেই সাইকেলে দেখা যায় যে আ আপার যে এরিয়া আর যে লোয়ার এরিয়া এই দুটা হচ্ছে ইকুয়াল থাকে এবং অপোজিট হয়। উপরেরটা পজিটিভ হয়, নিচেরটা নেগেটিভ হয়। এবং একটা কমপ্লিট সাইকেলের মধ্যে যদি আমরা এই এরিয়াটা যদি আমরা ক্যালকুলেট করি, এই এরিয়া যে ক্যালকুলেট করি এটাকে আমরা বলি হচ্ছে এভারেজ ভ্যালু। তো এভারেজ ভ্যালুটা আসলে 0 থাকে। এভারেজ ভ্যালুটা আসলে 0 হয়ে যায় যদি সিগন্যালটা যদি পিওর এসি হয়। ঠিক আছে? তো এই কারণে আমরা যেটা করি যে তো এভারেজ ভ্যালু আমরা বের করলে সেটাকে আমরা দেখতেছি আমরা 0 হয়ে যায়। আর যেহেতু এটা এসি যে কোয়ান্টিটি সেটা হচ্ছে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি 50 হার্টজের একটা কোয়ান্টিটি। তো এক্ষেত্রে দেখা যায় যে এটা কন্টিনিউয়াসলি ফ্লাকচুয়েট করে। মানে কখনো 0 আছে, হাইয়েস্ট ভ্যালু 0, নেগেটিভে হাইয়েস্ট, তারপরে আবার 0। তো এরকম কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। তো আমরা এই চেঞ্জটা ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ যেটা এটাকে আমরা হিসেবে না আনি। এই কারণে আমরা আমাদের সুবিধার জন্য সেই এসি কোয়ান্টিটির একটা ইফেক্টিভ ভ্যালু আছে। সেই ইফেক্টিভ ভ্যালুটা কত সেটা বের করতে আমরা আরএমএস ভ্যালুটাকে সেখানে ইমপ্লিমেন্ট করি। এবং এ কারণেই প্রত্যেকটা ইলেকট্রিক্যাল সিস্টেমের সেখানে যত ডিভাইস আছে, আ যত কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে যত রকমের ডিভাইস গুলো আছে, সেটা হচ্ছে মেশিন হতে পারে, কোনো ইলেকট্রিক্যাল মেশিন হতে পারে, কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেমন একটা বাল্ব হতে পারে। তো সবকিছুকেই এই রেটেড ভোল্টেজ গুলোকে আমরা বা অপারেটিং ভোল্টেজ গুলোকে আমরা এসি আরএমএস কোয়ান্টিটিতে আমরা রিপ্রেজেন্ট করি। যেমন একটা বাল্বের গায়ে কিন্তু লেখা থাকে যে 220 ভোল্ট বা 230 ভোল্ট। এখানে কখনোই আ বলা থাকে না, সাইন ওয়েভের চিহ্ন দেয়া থাকবে না। বা এত সময় এত ভ্যালু, এত সময় এত ভ্যালু, এত সময় পরে এটা পিকে গেল, এই পিক ভ্যালু এত। এভাবে আসলে রিপ্রেজেন্ট করা হয় না। এক্ষেত্রে যে ইফেক্টিভ ভ্যালুটা, তো সেইটাতে আমরা রিপ্রেজেন্ট করে থাকি এবং সেটা হচ্ছে আরএমএস। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে V1 এবং E1 এই দুটো ইকুয়াল হবে, V2 E2 এই দুটাও ইকুয়াল হবে। ঠিক আছে? তো একটু আগে আমরা যেটা দেখলাম যে E1/N1 E2/N2, তো এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা পাই। E1/N1 E2/N2 এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাওয়া যায়। তো এখান থেকে আমরা যেটা করি যে E2/N1 E2/E1 এবং N2/N1, তো এটাকে আমরা একটা কনস্ট্যান্ট আকারে লিখি যেটাকে আমরা বলি K। E2/E1 N2/N1। একইভাবে যদি আইডিয়াল ট্রান্সফরমার হয় তো সেক্ষেত্রে আমরা V2/V1, তো এইটা সমান আমরা লিখি K। এই K টাকে আমরা বলি ট্রান্সফরমেশন রেশিও। এই K কে আমরা বলি ট্রান্সফরমেশন রেশিও। ঠিক আছে? তো এক্ষেত্রে যদি K এর ভ্যালুটা যদি 1 এর থেকে বড় হয়, K এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, তো সেক্ষেত্রে আমরা এই ট্রান্সফরমারটাকে বলি স্টেপ আপ ট্রান্সফরমার। K এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয়, তো সেক্ষেত্রে ট্রান্সফরমারকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। K এর ভ্যালু 1 এর থেকে বড় হওয়া মানে হচ্ছে N2/N1 1 এর থেকে বড় হওয়া। এখন N2/N1 1 এর থেকে বড় হওয়া মানে হচ্ছে N2 টা N1 এর থেকে বড় হওয়া। তার মানে যদি সেকেন্ডারিতে টার্ন সংখ্যা যদি বেশি থাকে as compared to প্রাইমারি, তো সেক্ষেত্রে আমরা ট্রান্সফরমারকে আমরা বলি যে স্টেপ আপ ট্রান্সফরমার, যেটা আমরা গতদিনও বলছি। একইভাবে যদি N2 তে যদি পাক সংখ্যা কম থাকে বা টার্ন নাম্বার কম থাকে N1 এর থেকে, তাহলে সেটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এর আগে তোমাদের একটা কথা বলা হয়েছিল যে ট্রান্সফরমার, তো একটা ট্রান্সফরমার এমন এক ধরনের ডিভাইস ছিল যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে ট্রান্সফার করে।
এটা পাওয়ার কোনো কম করায় না বা বেশি করায় না, ভোল্টেজ লেভেলটাকে শুধুমাত্র একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে যায়। এটা ট্রান্সফরমার ভোল্টেজ লেভেল যেটা সেটাকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে যায়, হতে পারে কম থেকে বেশিতে নিয়ে যায়, সেক্ষেত্রে স্টেপ আপ, বেশি থেকে কমে নিয়ে গেলে সেটা আমরা ওই ট্রান্সফরমারকে বলি স্টেপ ডাউন। তো যেহেতু ট্রান্সফরমারে প্রাইমারি তে যে পাওয়ারটা আমরা সাপ্লাই দেই এবং সেকেন্ডারি থেকে যে পাওয়ারটা পাই, তো এই দুই পাওয়ারই হচ্ছে সমান, প্রাইমারিতে পাওয়ার এবং সেকেন্ডারিতে পাওয়ার, এই দুই পাওয়ারই সমান। তো এই পাওয়ারটাকে আমরা বলি ভোল্ট অ্যাম্পিয়ার। আমাদের কয়েক রকমের পাওয়ার থাকে, আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম বা এসি সার্কিটের পাওয়ার হচ্ছে কয়েক রকমের ছিল, তোমাদের হয়তো মনে আছে কিনা। একটাকে আমরা বলতাম রিয়েল পাওয়ার, আরেকটাকে আমরা বলতাম যে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ভার যেটাকে বলি, আরেকটা ছিল কমপ্লেক্স পাওয়ার। একটা ছিল রিয়েল পাওয়ার, আরেকটা ছিল ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ বা রিঅ্যাক্টিভ পাওয়ার যেটাকে আমরা VAR বলি, আরেকটা ছিল কমপ্লেক্স পাওয়ার ভোল্ট অ্যাম্পিয়ার। মানে ওটার ভিতরেই দেখা যাচ্ছে যে রিয়েল কোয়ান্টিটিও থাকতো, মানে রিয়েল পাওয়ারও থাকতো, রিঅ্যাক্টিভ পাওয়ারও থাকতো। ঠিক আছে, তো একটা আইডিয়াল ট্রান্সফরমারে দেখা যায় যে রিঅ্যাক্টিভ পাওয়ার ইনপুটে যে রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে, আউটপুটেও সেই পরিমাণে রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে। তো রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে সিম্পলি ভোল্টেজ আর কারেন্ট, যেটা এই দুটার প্রোডাক্ট, VI, এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের যে প্রোডাক্ট, এটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, তো V1 এটা হচ্ছে প্রাইমারি ইনপুট ভোল্টেজ যদি হয় এবং এটার কারণে সার্কিটে কারেন্ট ফ্লো যদি I1 হয়, এবং সেকেন্ডারিতে যদি ভোল্টেজ যদি হয় V2 এবং সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো যদি হয় I2, তাহলে V1 I1 এবং V2 I2 এই দুটা হবে সমান, V1 I1 এবং V2 I2 এই দুটা হবে ইকুয়াল। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা একটু আগে যেটা দেখলাম যে E2 বাই E1 N2 বাই N1 এটা সমান হচ্ছে K, এটা সমান হচ্ছে K। তো এইখানে যদি আমরা দেখি যে V1 I1 V2 I2 এই দুটো ইকুয়াল, তার মানে I2 বাই I1 সমান হচ্ছে V1 বাই V2। তো এখানে আমরা দেখলাম E2 বাই E1 যদি আইডিয়াল ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে E2 E1 এটা সমান হবে V2 V1 এর। তো তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে V1 বাই V2 সমান আমরা লিখতে পারি 1 বাই K। V2 বাই V1 বা E2 বাই E1 এই দুটো সমান যদি আমরা K লিখি, তাহলে V1 বাই V2 হবে 1/K বা 1 বাই K, বা ট্রান্সফরমেশন রেশিও যেটা সেটা ইনভার্স। ঠিক আছে, তো এর কারণটাই হচ্ছে, এর বেসিসটাই হচ্ছে যে আমরা ধরে নিই যে আসলে ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার যেটা এবং আউটপুট পাওয়ার যেটা এই দুটা সেম, আমরা এটা ধরে নিই। তো ধরে নেওয়ার কারণটা হচ্ছে যে ট্রান্সফরমারের যে লস ছিল, আমরা বলছি যে ট্রান্সফরমার হচ্ছে একটা হাইলি এফিশিয়েন্ট ডিভাইস, তো যেখানে লস হচ্ছে মাত্র 2% বা অনেক ক্ষেত্রে 2%-এরও কম। তো এইটা অ্যাজাম্পশনের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে প্রাইমারিতে যে ইনপুট পাওয়ার আমরা দেই এবং সেকেন্ডারিতে যে ইনপুট পাওয়ার দেই, সেই দুইটা ইনপুট পাওয়ার হচ্ছে ইকুয়াল। তো এই অ্যাজাম্পশনটা থেকেই আমরা ফাইনালি এই আরেকটা নতুন একটা রিলেশন পাই, সেটা হচ্ছে I2 বাই I1 যেটা, সেটা হচ্ছে V1 বাই V2 এবং এটা ইকুয়াল হচ্ছে 1 বাই K। তো এখানে জাস্ট সিম্পল একটা ম্যাথ একটা দেখো, যে এখানে বলা হচ্ছে যে the maximum flux density in the core of a 250 by 3000 volts 50 hertz single phase transformer is 1.2 Weber per meter square. If the EMF per turn is 8 volt, determine primary and secondary turns and area of the core. তো একটা ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে যে এর প্রাইমারিতে হচ্ছে 250, সেকেন্ডারিতে হচ্ছে 3000, এফ যেটা ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, ফাই যেটা বলা হচ্ছে যে এই ফাই যেটা 1.2 যেটা, এটা হচ্ছে ফাই এম, মানে করে ম্যাক্সিমাম ফ্লাক্স যেটা সেইটা, সরি এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে ইউনিটটা দেখতে হবে যে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি বি। আর যদি শুধুমাত্র ওয়েবারে থাকতো তাহলে সেটা ছিল ফাই এম, কিন্তু এখানে ওয়েবার পার মিটার স্কোয়ার মানে এটা হচ্ছে বি এর মান,
ঠিক আছে, ফ্লাক্স ডেনসিটির মান এটা। আর এরপরে আমাদের ইএমএফ পার টার্ন যেটা সেইটা দেওয়া আছে, সেটা হচ্ছে 8 ভোল্ট। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা ছিল এরকম যে E1 ইকুয়াল হচ্ছে N1, তারপরে ছিল 4.44 ফাই এম ছিল, এরপরে যেটা ছিল এফ ছিল, এটা ফ্রিকোয়েন্সি টার্ম ছিল। তো যাই হোক, আমরা প্রথমে যে ইকুয়েশনটা ডেভেলপ করছিলাম সেটা ছিল এরকম যে ইনডিউসড ইএমএফ পার টার্ন যেটা, সেটার ইকুয়েশনটা আমরা ডিরাইভ করছিলাম। এরপরে প্রাইমারি কয়েলে ইনডিউস ভোল্টেজ বের করার জন্য আমরা N1 দ্বারা মাল্টিপ্লাই করছিলাম। ঠিক আছে, N1 দ্বারা মাল্টিপ্লাই করছিলাম। তাহলে আমাদের এখন এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ইএমএফ ইনডিউসড পার টার্ন, সেটা আমাদের দেওয়া আছে। তো সেইটাকে যদি আমরা N1 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা প্রাইমারিতে টোটাল ইনডিউস ভোল্টেজ পাবো। দেখুন, টোটাল ইনডিউস ভোল্টেজ যেটা সেটা বলতেছে প্রাইমারিতে 250 ভোল্ট। তাহলে N1 ইনটু ইএমএফ ইনডিউসড পার টার্ন, এইটা সমান হচ্ছে E1, এবং E1 এর ভ্যালুটা দেয়া আছে 250। তো 250 ইকুয়াল হচ্ছে N1 ইনটু ইএমএফ ইনডিউসড পার টার্ন। কিন্তু আমাদের এই এখানে আমাদের প্রবলেমেই বলা আছে যে ইএমএফ পার টার্ন হচ্ছে 8 ভোল্ট। তাহলে 250 কে আমরা যদি 8 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে প্রাইমারিতে যে টার্ন সেটার সংখ্যা, সেটা হচ্ছে 32। একইভাবে সেকেন্ডারিতে বলা হচ্ছে যে সেকেন্ডারিতে আমরা টার্ন সংখ্যা বের করতে হবে। তো সেকেন্ডারিতে ভোল্টেজ বলতেছে যে 3000 ভোল্ট। তাহলে জাস্ট এই 3000 ভোল্টকে আমরা পার টার্নের ইনডিউস ভোল্টেজ 8 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা টোটাল নাম্বার অফ টার্ন যেটা সেটা পাবো, সেটা 375। ঠিক আছে, তো এরপরে 2 নাম্বার যে প্রবলেম সেটা বলতেছে যে এরিয়া অফ দ্য কোর, এই কোরের এরিয়াটা কত সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের জাস্ট ইকুয়েশন যেটা ছিল যে E1 ইকুয়াল ছিল 4.44 N। তো Nটা হবে, যদি আমরা প্রাইমারি ধরি তাহলে হবে N1, তারপরে ফ্রিকোয়েন্সি টার্ম F, তারপর হচ্ছে ফাই M। তো ফাই সমান ছিল আমাদের BA, তো বিটা ছিল ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেটা, তো সেটার ইউনিট, এবং এটা ছিল এরিয়া। তো আমাদের এরিয়া বের করতে বলা হচ্ছে। তো আমরা ইনডিউস ভোল্টেজ জানি, ফ্রিকোয়েন্সি জানি, নাম্বার অফ টার্নস জানি, ফ্লাক্স ডেনসিটি জানি। তো এখান থেকে জাস্ট আমরা ইকুয়েশনের মাধ্যমে এটা বের করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ট্রান্সফরমারের যে এরিয়াটা বলা থাকে, তো এই এরিয়াটা হচ্ছে দুই রকমের। ট্রান্সফরমারের যে কোরের এরিয়া হচ্ছে দুই রকম। একটাকে বলি আমরা গ্রস এরিয়া, আর একটাকে বলি আমরা বলি গ্রস এরিয়া, আর একটাকে বলি আমরা ইফেক্টিভ এরিয়া। ট্রান্সফরমারের যে কোর, সেই কোরের এরিয়াটাকে আমরা দুই রকমের এরিয়া বলি। একটাকে বলি গ্রস এরিয়া, আর একটাকে বলি ইফেক্টিভ এরিয়া। তো আমরা জাস্ট একটা জিনিস দেখি। তো আমরা প্রিভিয়াস ক্লাসে যা বলছিলাম যে ডিরেক্ট আয়রন ইউজ না করে আমরা সেখানে ক্যাস্ট আয়রন বা স্টিল ইউজ করি। কোরে আমরা ডিরেক্ট আয়রন ইউজ না করে আমরা ক্যাস্ট আয়রন বা স্টিল ইউজ করি, এবং এই স্টিলকে ল্যামিনেট করা হয়। ল্যামিনেট মানে হচ্ছে এরকম জাস্ট একটা সলিড একটা স্টিলকে কতগুলো খুব পাতলা করে কাটা হয়, স্লাইস করে, দেন সেগুলোকে আবার এক জায়গায় বসায় দেওয়া হয়। এটাকে বলে ল্যামিনেশন। তো এই ল্যামিনেশনের কারণটা আমরা বলছি যে ল্যামিনেশনের উদ্দেশ্যটা হচ্ছে যে এডি কারেন্ট লসটাকে কমানোর জন্য আমরা ল্যামিনেট করি। তো যাই হোক, তো এই ক্ষেত্রে দেখো যে এটা হচ্ছে সাপোজ একটা কোর। তো এটা হচ্ছে কোরের লেন্থ,
এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট, ঠিক আছে? তো এক্ষেত্রে যদি আমরা দেখি যে কোরের যে এরিয়া যেটা, তো এই যে এরিয়া, এই এরিয়াটা যদি আমরা, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, এই যে ল্যামিনেট আমরা করলাম বা স্লাইস করলাম, এরপরে এই প্রত্যেকটা ল্যামিনেটেড কোর স্লাইস, যেটা ল্যামিনেটেড কোর স্লাইস, এটাকে ইনসুলেট করা হয়। প্রত্যেকটা ল্যামিনেট কোরটাকে একটা কোটিং এর মাধ্যমে, একটা ইনসুলেটেড কোটিং এর মাধ্যমে ইনসুলেট করা হয়। এবং যখন আমরা ইনসুলেটেড কোটিং যখন ইউজ করি, এটার ফলে আসলে রেজিস্ট্যান্সটা কমে যায়। একটা স্লাইস থেকে আরেকটা স্লাইসের মধ্যে ইনসুলেটর যদি থাকে, তার মানে এর মধ্যে এদের যে রেজিস্ট্যান্স, যেটা সরি, এদের মধ্যে রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যায়, বা এডি কারেন্ট কম্পোনেন্ট যেটা, সেটা কমে যায়, লসটা কমে যায়। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে যদি আমরা আহ, এই এই যে এরিয়া, এই এরিয়া যদি আমরা বের করি, তাহলে এর যে এরিয়া হবে, আর যদি আমরা এই কোটিং ছাড়া এরিয়া বের করি, তাহলে অবশ্যই তাদের এরিয়াটা কম হবে। একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা, যে এই প্রত্যেকটা স্লাইসের একটা ইনসুলেটেড কোটিং করা আছে, দেন স্লাইসগুলো এক জায়গায় এখন আমরা রাখছি, রেখে আবার সেই কোডটা আমরা ফর্ম করছি, ল্যামিনেটেড কোর। এখন এটা বলছি আমরা ল্যামিনেটেড কোর। তো এই যে প্রত্যেকটা স্লাইসের মানে স্লাইসে যে কোটিংটা করা আছে, এই কোটিং এর একটা থিকনেস আছে। তো এই থিকনেসটা তো এই পুরো যে ল্যামিনেটেড কোর, সেটার সাথে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই থিকনেস অ্যাড হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই কোরের যে এরিয়া, সেই এরিয়াটা আগে যা ছিল তার থেকে কিন্তু বেড়ে যাবে এখন। মানে ল্যামিনেটেড করার আগে যেটা ছিল, ল্যামিনেট করে দেন ইনসুলেশন প্রোভাইড করার কারণে এই কোরের এরিয়াটা বেড়ে যাবে। এই যে কোরের এরিয়াটা বেড়ে গেল, এটাকে আমরা বলতেছি যে গ্রস এরিয়া। মানে ল্যামিনেশনের পরে বা কোটিং অ্যাড করার পরে স্লাইসগুলোকে আবার এই জায়গাতে রেখে দিলাম, এটার ফলে যে এখন আমাদের এরিয়াটা যে আমরা দেখতেছি, এটাকে আমরা বলতেছি যে গ্রস এরিয়া। আর যদি এখন আমরা কোটিং গুলোকে সরাই দেই, তাহলে যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে নেট এরিয়া বা ইফেক্টিভ এরিয়া, ঠিক আছে? তো এই যে গ্রস এরিয়া এবং নেট এরিয়া, এটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা ফ্যাক্টর ইউজ করি, সেটাকে বলা হয় স্ট্যাকিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাকে বলি স্ট্যাকিং ফ্যাক্টর। তো স্ট্যাকিং ফ্যাক্টরটা হচ্ছে ইফেক্টিভ এরিয়া এবং গ্রস এরিয়ার এই দুইটার রেশিও। স্ট্যাকিং ফ্যাক্টরটা হচ্ছে ইফেক্টিভ এরিয়া এবং গ্রস এরিয়া, এই দুইটার একটা রেশিও। তো যদি আমরা বলি এরকম কথা যে কোন একটা ট্রান্সফরমার কোরের ইফেক্টিভ, সরি, কোন একটা ট্রান্সফরমার কোরের স্ট্যাকিং ফ্যাক্টর হচ্ছে 90, সরি, যে আমরা যদি বলি যে কোন একটা ট্রান্সফরমার কোরের স্ট্যাকিং ফ্যাক্টর হচ্ছে 0.97, কোন একটা ট্রান্সফরমার কোরের স্ট্যাকিং ফ্যাক্টর বলি আমরা 0.97, তার মানে এই কথার অর্থ হচ্ছে যে এই ট্রান্সফরমার কোরের 97% হচ্ছে ক্যাস্ট স্টিল বা আয়রন, আর 3% হচ্ছে কোটিং। একটা ট্রান্সফরমার কোরের স্ট্যাকিং ফ্যাক্টর যদি বলি আমরা 0.97, তার মানে এটা মিন করে যে ওই ট্রান্সফরমার কোরের 97% হচ্ছে স্টিল বা ক্যাস্ট আয়রন, আর 3% হচ্ছে ইনসুলেটেড কোটিং, ঠিক আছে? তো যদি তোমরা ম্যাথ প্রবলেম করার সময় যদি কোথাও দেখো যে স্ট্যাকিং ফ্যাক্টর রিলেটেড কোনো প্রবলেম আছে, তাহলে সেখানে ধরে নিতে হবে যে স্ট্যাকিং ফ্যাক্টরটা হচ্ছে এর এই কোরের নেট যে এরিয়া এবং যে গ্রস এরিয়া, এই দুইটার রেশিও। এবং এখান থেকে তোমরা বুঝতে পারবা যে সেই কোরে কি পরিমাণ ক্যাস্ট আয়রন বা স্টিল আছে এবং কি পরিমাণ ইনসুলেশন প্রোভাইড করা আছে, সেই ল্যামিনেশন গুলোকে আলাদা করার জন্য।
তো তোমরা এই ম্যাথগুলা জাস্ট একটু দেখে নিও, কারণ খুবই সিম্পল ম্যাথ, জাস্ট ইকুয়েশনটা ইউজ করলে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবা। তো এখন আমরা দেখি যে আসলে আইডিয়াল ট্রান্সফর্মার বলতে আসলে কি বোঝায়। তো আইডিয়াল ট্রান্সফর্মারে আমরা একটু আগে যেটা দেখলাম যে আমরা দুইটা ভোল্টেজ নিয়ে যেটা কথা বলতেছিলাম, একটা হচ্ছে V1, একটা হচ্ছে E1। তো আমরা বললাম যদি ট্রান্সফর্মারটা যদি আইডিয়াল হয় তো সেক্ষেত্রে আমরা V1 এবং E1 এই দুটোকে ইকুয়াল বলি। তো কন্ডিশনটা হচ্ছে ট্রান্সফর্মারটাকে আইডিয়াল হতে হবে। তো একটা আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, তো সেগুলো আমরা এখন দেখব। তো আমরা দেখলাম যে ট্রান্সফর্মারের কিছু ইম্পর্টেন্ট জিনিস হলো ট্রান্সফর্মারে অবশ্যই কোর থাকতে হবে, ট্রান্সফর্মারে কোর থাকতে হবে এবং ট্রান্সফর্মারে ওয়াইন্ডিং থাকতে হবে। তো সেই ওয়াইন্ডিংটা আমরা কিভাবে তৈরি করি? আমরা তার প্যাচে ওয়াইন্ডিং তৈরি করি। তো আমরা যে কন্ডাক্টিং ওয়্যার যেটা ইউজ করি, তো সেই ওয়্যারটা কিন্তু একদম 100% কিন্তু কন্ডাক্টর না। আমরা যে কন্ডাক্টিং ওয়্যার যেটা ইউজ করি, তার যেটা ব্যবহার করি, সেই তারটা কিন্তু 100% কন্ডাক্টর না। তো এর ভেতরে কিছু রেজিস্ট্যান্স থাকে, এর ভেতরে কিছু রেজিস্ট্যান্স থাকে। তো আমরা যখন আইডিয়ালি যখন একটা ট্রান্সফর্মারকে কনসিডার করি, তো সেক্ষেত্রে আইডিয়াল কনসিডারেশনের ক্ষেত্রে আমরা ধরি যে সেই ট্রান্সফর্মারের যে কোর যেটা, সেই কোরে কোনো লস হয় না। এটা আইডিয়াল ট্রান্সফর্মারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম যে আমরা ধরে নিই যে ওই ট্রান্সফর্মারের কোরে কোনো লস হয় না। তো কোরে লসটাকে আমরা বলি কোর লস, এবং উইন্ডিং এ কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে লসটা হয় সেটাকে আমরা বলি কপার লস। ট্রান্সফর্মারে দুই রকমের লস, মেইনলি আমরা দুই রকমের লস আমরা কাউন্ট করি, সেটা হচ্ছে একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। তো আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা ধরি যে উইন্ডিং এ বা কয়েলে কোনো রেজিস্ট্যান্স নাই, মানে যে তার দিয়ে আমরা কয়েলটা তৈরি করলাম বা ওয়াইন্ডিং তৈরি করলাম, আমরা ধরলাম যে সেই ওয়াইন্ডিং এর কোনো রেজিস্ট্যান্সই নাই। তারপর যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে আর জিরো থাকলে আই স্কোয়ার আর, এটাকে আমরা বলি কপার লস। এই আই স্কোয়ার আর লস যেটা, সেটাও জিরো। তো এটা হচ্ছে আইডিয়াল কনসিডারেশন যে উইন্ডিং এর কোনো রেজিস্ট্যান্স নাই, আর জিরো। তো সেক্ষেত্রে আমাদের কপার লসটা জিরো। এরপরে বলা হচ্ছে যে কোর লস যেটা, সেই কোর লসটাও জিরো। কোর লস যেটা, সেই কোর লসটাও জিরো। তো কোর লসের মধ্যে মূলত এডি কারেন্ট লস আছে এবং হিস্টেরেসিস লস আছে। তো আমরা আইডিয়াল ট্রান্সফর্মার কনসিডারেশনের ক্ষেত্রে আমরা ধরি যে কোর যেটা, যে কোরের ম্যাটেরিয়াল যেটা, সেটার কোনো হিস্টেরেসিস কোনো লস থাকবে না, সেটা কোনো হিস্টেরেসিস লস থাকবে না। তো হিস্টেরেসিস লস আবার কি? এটা হচ্ছে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি। তো সেখানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা রিটেনটিভিটি প্রপার্টি। তো রিটেনটিভিটি প্রপার্টিটা হচ্ছে এরকম যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যখন কোনো ম্যাগনেটের কাছে নিয়ে আসা হয় বা ম্যাগনেটোমোটিভ ফোর্স যখন থাকে, তো এই অবস্থায় ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ডোমেইন যেগুলো, ম্যাগনেটিক ডোমেইন, এগুলো একটা দিকে ওরিয়েন্ট হয়ে থাকে। তো যখন এই ম্যাগনেটোমোটিভ ফোর্স বা ম্যাগনেটটাকে যখন ছড়ায় নিয়ে আসা হয়, তো তখনও দেখা যাচ্ছে যে ম্যাগনেটোমোটিভ ফোর্সের সংস্পর্শে নিয়ে আসার পূর্বে যেরকম ম্যাগনেটিক ডোমেইনের অবস্থা ছিল, একবার যখন কোনো ম্যাগনেটের কাছে নিয়ে যাওয়া হয় এবং ম্যাগনেট থেকে যখন আবার পরবর্তীতে সরায় নিয়ে যাওয়া হয়, তো এই অবস্থায় ওই ম্যাগনেটিক ডোমেইন গুলো আগের অবস্থায় ফিরে আসে না। এটাকে বলতেছে যে ম্যাগনেটিক রিটেনটিভিটি। তো এই ম্যাগনেটিক রিটেনটিভিটির কারণে যে ম্যাগনেটিক ডোমেইনের যে ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেল, তো এটাকে আমরা বলি যে হিস্টেরেসিস লস। একদম মানে সহজ ভাষায় এটাকে আমরা বলি হিস্টেরেসিস লস। তো এই হিস্টেরেসিস লস এবং আরেকটা ইয়ে ছিল যে কোরের মধ্য দিয়ে যখন অল্টারনেটিং ফ্লাক্সের ফ্লো হয়, এই অল্টারনেটিং ফ্লাক্সের ফ্লো এর কারণে সেখানে এডি কারেন্ট তৈরি হয় এবং সেখান থেকে এডি কারেন্ট লস নামে একটা লস আমরা পাই। তো এই দুইটাকে আমরা বলি কোর লস। তো একটা আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা ধরে নিই যে ওই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা ধরে নিই যে সেখানে যে কোর ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, সেই কোর ম্যাটেরিয়ালে কোনো হিস্টেরেসিস লস নাই, এবং সেই কোর ম্যাটেরিয়ালের যে সারফেসের রেজিস্ট্যান্স, সেটাকে আমরা অনেক হাই ধরে নিই, এবং এটার ফলে আমরা ধরে নিই যে সেখানে কোনো এডি কারেন্টেরই কোনো ফ্লো নাই। তার মানে টোটাল যে কোর লস যেটা কম্পোনেন্টটাকে, কোর লসটাকে আমরা জিরো ধরি। এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের কনসিডারেশন। তো আইডিয়াল ট্রান্সফরমারের কোর লসটা জিরো, কপার লসটা জিরো।
এটা ধরে নিয়ে আমরা বলি যে এই ট্রান্সফরমারটা হচ্ছে আইডিয়াল। তো আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কিছু জিনিস যে আমরা দেখলাম, একটা হচ্ছে এর কোনো উইন্ডিং এর কোনো রেজিস্ট্যান্স থাকবে না এবং এতে কোনো কোর লস হবে না। কিন্তু প্র্যাকটিক্যাল যে ট্রান্সফরমার, সেই প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখা যায় যে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কখনোই উইন্ডিং এ 0 রেজিস্ট্যান্স থাকে না। একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স থেকে যায় উইন্ডিং এ, এবং এই কোর লস যেটা সেটাও 0 হয় না। কোর লসটাও একটা হচ্ছে নন জিরো কোয়ান্টিটি আমরা পাই। ঠিক আছে? তো যদি উইন্ডিং এ যদি কোনো রেজিস্ট্যান্স না থাকতো, যদি উইন্ডিং এ রেজিস্ট্যান্স না থাকতো, তাহলে আমাদের প্রাইমারিতে যে এসি সার্কিটটা ফর্ম করতো সেটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট একটা তৈরি হতো। যদি প্রাইমারি উইন্ডিং এর যদি কোনো রেজিস্ট্যান্স না থাকতো, তাহলে প্রাইমারি এসি সার্কিট যেটা, তো সেখানে যে সার্কিটটা ফর্ম হতো সেটা হতো একটা পিওর এসি সার্কিট, এবং যেটা হতো ইন্ডাকটিভ। তো তোমরা কয়েক রকমের সার্কিটের নাম শুনছো, যেটা হচ্ছে একটা সার্কিট এসি সার্কিট পিওর ইন্ডাকটিভ হতে পারে, একটা এসি সার্কিট পিওর ক্যাপাসিটিভ হতে পারে, আবার একটা এসি সার্কিটে আরএলসি সার্কিটও হতে পারে, সেখানে রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকট্যান্স আছে, ক্যাপাসিট্যান্সও থাকতে পারে। তো যদি আমাদের আইডিয়াল কনসিডারেশন ধরে নেই, তাহলে সেটা হবে একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট, মানে সার্কিটের সোর্স থাকবে ভোল্টেজ সোর্স, আর থাকবে হচ্ছে একটা ইন্ডাক্টর, যেটা একটা ওয়্যার, সেটাকে আমরা ইন্ডাক্টর হিসেবে এখন কনসিডার করি, মানে তার প্যাচালে সেটা এখানে ইন্ডাকট্যান্স তৈরি হয়। তো তাহলে যদি আমরা ধরে নিই যে পিওর ইন্ডাকটিভ সার্কিট, তো সেক্ষেত্রে তোমরা জানো যে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টরের কিছু প্রপার্টি আছে, যে আমরা রেজিস্টরে দেখি যে একটা রেজিস্টিভ সার্কিটে যদি আমরা ভোল্টেজ সাপ্লাই দিই, তো সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেজে থাকে। সার্কিটটা যদি একটা ইন্ডাকটিভ সার্কিট হয়, পিওর ইন্ডাকটিভ, তো সেক্ষেত্রে কারেন্ট যেটা সেটা হচ্ছে ভোল্টেজকে ল্যাগ করে, 90 ডিগ্রিতে ল্যাগ করে। যদি ক্যাপাসিটিভ সার্কিট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে ভোল্টেজ যেটা সেটা কারেন্টকে ল্যাগ করে, মানে কারেন্ট লিড করে, ভোল্টেজ ল্যাগ করে। এটা হচ্ছে ক্যাপাসিটিভে, তোমরা জানো এগুলো, এসি সার্কিট পড়ে এসছো। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাই। তো যদি এটা যদি ইন্ডাকটিভ সার্কিট হতো, তাহলে ভোল্টেজ, কারেন্ট, এই দুটার মধ্যে ফেজ ডিফারেন্স হতো এক্সাক্ট 90 ডিগ্রি। ঠিক আছে? তো যেহেতু আমরা বলছি যে অ্যাকচুয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং এর একটা রেজিস্ট্যান্স থাকে, তো এটার ফলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ ল্যাগ যেটা, সেটা কখনোই এক্সাক্ট 90 ডিগ্রি হবে না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে 90 ডিগ্রি থেকে কিছু কম অ্যাঙ্গেলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ল্যাগ থাকে। ঠিক আছে? তো এর মূলত কারণটাই হচ্ছে যে অ্যাকচুয়াল যে ট্রান্সফরমার কনসিডারেশন, তো অ্যাকচুয়াল ট্রান্সফরমার কনসিডারেশনের ক্ষেত্রে আমরা দেখি যে উইন্ডিং এর একটা রেজিস্ট্যান্স থেকে যায়, এবং এটার ফলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ ল্যাগ, সেটা কখনোই এক্সাক্ট 90 ডিগ্রি হয় না। তো আমরা এখন ধরে নিলাম যে একটা ট্রান্সফরমার এটা নো লোড অবস্থায় আছে, মানে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে সার্কিট যেটা সেটা ওপেন আছে। একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি সার্কিটটা যখন ওপেন থাকে, তো এটাকে আমরা বলি যে এই ট্রান্সফরমারটা এখন নো লোড অবস্থায় আছে। তো এই নো লোড অবস্থায় ট্রান্সফরমারের প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হয়, সেটাকে আমরা বলি নো লোড কারেন্ট, এবং এই কারেন্টটাকে আমরা স্মল আই নট দ্বারা রিপ্রেজেন্ট করি। এই আই নট, স্মল আই নট, এটাকে আমরা বলি যে ট্রান্সফরমারের নো লোড প্রাইমারি কারেন্ট। তো এখানে দেখো যে নো লোড প্রাইমারি কারেন্ট, এবং এটা হচ্ছে প্রাইমারিতে সাপ্লাই ভোল্টেজ। তো যেহেতু ইন্ডাকটিভ সার্কিট এখনো, তার মানে ভোল্টেজ তা লিড অবস্থায় থাকবে, আর আই নট যেটা কারেন্ট যেটা সেটা ল্যাগ করবে। এটা V1টা হচ্ছে রেফারেন্স, আমাদের V1 হচ্ছে রেফারেন্স, এবং I0 যেটা, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেলে ল্যাগ করবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি 0, জাস্ট অ্যাঙ্গেলের নাম দেওয়া আছে 0। এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রাইমারি ইনপুট ভোল্টেজ এবং নো লোড প্রাইমারি কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটা এই অ্যাঙ্গেল। তো এই যে আই নট যেটা, এই আই নট কারেন্টকে আমরা এর যে উপাংশ যদি বের করি, মানে কম্পোনেন্ট যদি দেখি,
তাহলে একটা কম্পোনেন্ট হচ্ছে আমরা কোনো ভেক্টর কোয়ান্টিটিকে যদি দুইটা কম্পোনেন্টের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে একটা কম্পোনেন্ট থাকে এই বরাবর, যেটাকে বলি আমরা সাইন কম্পোনেন্ট, এটাকে এই বরাবর একটা পাই, সেটাকে বলি কোসাইন কম্পোনেন্ট। তো এই আই নট এর এই রিয়েল অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট, এই রিয়েল অ্যাক্সিস না সরি, এই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটাকে আমরা বলতেছি যে সাইন কম্পোনেন্ট, আর এটা হচ্ছে কোসাইন কম্পোনেন্ট। তো এই বরাবর যে কারেন্টটা আমরা পাবো সেটাকে আমরা বলতেছি যে আই নট সাইন ফাই। ঠিক আছে, মূলত এটা হচ্ছে আসলে, এটাকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, এটাকে একটা ট্রায়াঙ্গেল কনসিডার করলাম, সেখানে এই ভেক্টরটা হচ্ছে আই নট এবং এর অ্যাঙ্গেল যেটা রেফারেন্সের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে একটা সার্টেন, সাপোজ একটা অ্যাঙ্গেল আছে যেটাকে আমরা বলি ফাই অফ নট। ফাই নট হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এটা এটা যেটা এই কম্পোনেন্টটা হবে, মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা আই নটের ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে আই নট অফ সাইন ফাই নট, মানে এইটা হবে আই নট সাইন ফাই নট, এবং এটা হবে হরিজন্টাল কম্পোনেন্ট যেটা, সেটা হবে আই নট কস ফাই নট। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ট্রায়াঙ্গেল যেটা, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে হরিজন, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে। তো যাই হোক, এক্ষেত্রে তাহলে আমাদের এই এটা হচ্ছে এই কম্পোনেন্টটা আমরা বলতেছি যে আই নট কস ফাই নট, এবং এই কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে এটার সমান ভেক্টরিক্যালি দুইটা সেম, এটা হচ্ছে আই নট সাইন ফাই নট। ঠিক আছে, তার মানে আই নটের দুটা কম্পোনেন্ট আমরা পেলাম, একটাকে বলতেছি আমরা আই নট কস ফাই নট, আর একটাকে বলতেছি আই নট সাইন ফাই নট। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা কম্পোনেন্ট যেটা আই নট কস ফাই নট, এই কম্পোনেন্টটা হচ্ছে V1 এর সাথে ইন ফেজে আছে। একটা কম্পোনেন্ট V1 এর সাথে ইন ফেজে আছে, আর একটা কম্পোনেন্ট আই নট সাইন ফাই নট যেটা, সেটা হচ্ছে V1 এর সাথে 90 ডিগ্রিতে আছে। তো যে কম্পোনেন্টটা V1 এর সাথে ইন ফেজে আছে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ কম্পোনেন্ট। যে কম্পোনেন্টটা V1 এর সাথে সেম ফেজে আছে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ কম্পোনেন্ট অর ওয়ার্কিং কম্পোনেন্ট, এবং যে কম্পোনেন্টটা V1 এর সাথে 90 ডিগ্রি ফেজে আছে তো সেটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। একটাকে আমরা বললাম অ্যাক্টিভ বা ওয়ার্কিং কম্পোনেন্ট, আর একটাকে আমরা বললাম ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। তো মূলত এই অ্যাক্টিভ কম্পোনেন্টের কারণেই আমরা প্রাইমারিতে একটা ওয়াট লস পাই। মূলত অ্যাক্টিভ কম্পোনেন্টের কারণেই আমরা প্রাইমারিতে একটা ওয়াট লস পাই। তো কেন আমরা ওয়াট লস বলতেছি? ওয়াট লস বলা হচ্ছে এই কারণেই যে আমরা যখন রিয়েল পাওয়ার বা ওয়াট যখন আমরা ক্যালকুলেট করি তখন আমাদের ইকুয়েশনটা হচ্ছে VI cos থিটা। আমাদের ইকুয়েশনটা হচ্ছে VI cos থিটা। তো যদি আমরা আমরা প্রাইমারিতে যে লসটা হচ্ছে সেই লসটা বের করি, তাহলে প্রাইমারির ভোল্টেজ V1 এবং প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটার কোসাইন আমরা নিব। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে V1 তো সাপ্লাই ভোল্টেজ, আর I0 cos থিটা, I0 টা হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট, এবং cos থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন V1 এন্ড I0, এটার কোসাইন। তো আমরা জানি যে ফাই নট, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে V1 এবং I0 এর ভেতরেরটা, V1 এবং I0 এর মধ্যে। তো এই V1 I0 cos থিটা যেটা, এইটা হচ্ছে আসলে আমাদের তাহলে প্রাইমারিতে যে লসটা হচ্ছে সেই লস কম্পোনেন্ট যেটা হচ্ছে সেটা আমাদের বোঝায়
যে প্রাইমারিতে কি পরিমাণ লস হচ্ছে। তো সেইটা আমরা জাস্ট এই ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা আই নট কস ফাই নট এটার সাথে থেকে যদি আমরা জাস্ট V1 মানে সাপ্লাই ভোল্টেজ সেটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা যে কম্পোনেন্ট পাবো সেটা হচ্ছে আমাদের লস কম্পোনেন্ট, যেটা হচ্ছে প্রাইমারিতে কি পরিমাণ লস হচ্ছে যখন সেকেন্ডারিটা ওপেন বা নো লোড অবস্থায় আছে। স্যার আই নট সাইন ফাই নটের নাম কি? আই নট সাইন ফাই নট যেটা এইটাকে আমরা বলতেছি যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। আই নট সাইন ফাই নট এইটাকে আমরা বলতেছি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। কারণ এই আই নট সাইন ফাই নট যেটা এটার কারণে সার্কিটে কোনো লস হয় না। আমরা লস বলতে বুঝি ওয়াট লস কত সেইটা, রিয়েল পাওয়ারের লস যেটা সেটাকে আমরা লস বলি, ঠিক আছে। তো আই নট সাইন ফাই নটের কারণে সার্কিটে কোনো লস হয় না। এ কারণে এই আই নট সাইন ফাই নট এই কম্পোনেন্টটাকে বলতেছে যে এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, এবং আই নট সাইন ফাই নট এই কম্পোনেন্টের কারণেই কোরে আমরা ফ্লাক্সের ফ্লো যেটা সেইটা পাই, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট বলতে পারি একটা কথা যে যখন সেকেন্ডারি ওপেন, যখন নো লোড অবস্থায়, তো নো লোড অবস্থায় সেকেন্ডারিতে যে নো লোড অবস্থায় প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটাকে আমরা বলতেছি যে নো লোড প্রাইমারি কারেন্ট। এই নো লোড প্রাইমারি কারেন্টের দুইটা আমরা কম্পোনেন্ট পেলাম, একটাকে আমরা বললাম আই নট কস ফাই নট আর একটা হচ্ছে আই নট সাইন ফাই নট। তো এর মধ্যে একটা কম্পোনেন্ট যেটা আই নট কস ফাই নট এটাকে আমরা বলতেছি যে লস কম্পোনেন্ট বা অ্যাক্টিভ বা ওয়ার্কিং কম্পোনেন্ট, এবং এই অ্যাক্টিভ বা ওয়ার্কিং কম্পোনেন্টের কারণে প্রাইমারিতে যে লসটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি যে V1 আই নট কস ফাই নট, এবং এটা হচ্ছে নো লোড অবস্থায় প্রাইমারিতে যে কপার লস সেইটা V1 আই নট কস ফাই নট। আরেকটা যে কম্পোনেন্ট আছে আই নট সাইন ফাই নট এটাকে আমরা বললাম যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। তো এই ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের মাধ্যমেই আসলে কোরে যে আমরা অল্টারনেটিং ফ্লাক্স পাচ্ছি তো সেইটা পাই। কোরে যে অল্টারনেটিং ফ্লাক্স পাচ্ছি আমরা সেটার কারণ হচ্ছে এই নো লোড প্রাইমারি কারেন্টের যে ম্যাগনেটাইজিং কারেন্ট কম্পোনেন্ট সেইটা। স্যার ওয়ার্কিং কম্পোনেন্টটা V1 এর সাথে ইন ফেজে থাকে? হ্যাঁ, ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা, হ্যাঁ তোমরা কি যে দেখতে পাচ্ছ না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আইডব্লিউ যেটা আইডব্লিউটাকে আসলে বলা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট, এবং এইটা দেখো যে এটা আর V1 যে ভেক্টর দুটো একই বরাবর একই দিকে আছে, মানে দুইটা ইন ফেজ। আচ্ছা স্যার। ওকে, তো এক্ষেত্রে যদি কোনো কারেন্টে যদি দেখা যাচ্ছে প্রাইমারি নো লোড প্রাইমারি কারেন্টে যদি ওয়ার্কিং কম্পোনেন্ট যদি দেয়া থাকে, আইডব্লিউ যদি দেয়া থাকে এবং আই মিউ বা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট যদি দেয়া থাকে, তাহলে এই দুইটা থেকে আমরা ভেক্টরিক্যালি আই নটটা আমরা বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হচ্ছে আই নট ইকুয়াল হচ্ছে আই মিউ স্কোয়ার প্লাস হচ্ছে আই ডাব্লিউ স্কোয়ার, ঠিক আছে। তো এইভাবে আমরা বের করতে পারি। আর এখানে সম্ভবত একটা ভুল আছে, ঠিক আছে, এখানে সম্ভবত একটা রুট হবে, এইখানে সম্ভবত একটা রুট হবে, এখানে একটু ভুল আছে, তোমরা এটা দেখে নিও যে আই নট ইকুয়াল হবে আই মিউ স্কোয়ার প্লাস হচ্ছে আই ডাব্লিউ স্কোয়ার, এর উপরে একটা রুট হবে। কারণ জাস্ট এখানে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা দেখি, এই সমকোণী ত্রিভুজ যেটা বলি, এখানে এই কম্পোনেন্টটা হচ্ছে আই ডাব্লিউ যেটা সেইটা, এটা হচ্ছে আই ডাব্লিউ, এটা হচ্ছে আই মিউ, এটাকে বলা হচ্ছে আই মিউ, এটা হচ্ছে আই ডাব্লিউ। তার মানে এটা কি হবে, এই দুটার সামেশন, এটার স্কোয়ার সমান হচ্ছে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। তার মানে আই নট সমান কি হবে, যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার এই দুইটার উপরে রুট। তো এখানে একটা রুট হবে যতদূর সম্ভব। এই বইয়ে কিছু ভুল আছে, তোমরা ভুলগুলো দেখে নিও, ঠিক আছে। বিভিন্ন জায়গায় দেখবে ভুল পাওয়া যাবে, তাহলে নিজের দায়িত্বে এটা কারেকশন করে নিতে হবে। তো এখন কয়েকটা আমরা সিদ্ধান্তে আসি, সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা যেটা দেখব যে নো লোড অবস্থায় আমরা কারেন্টের দুইটা কম্পোনেন্ট পেলাম, দুইটা কম্পোনেন্টের দুই রকম কাজ আমরা দেখলাম। স্যার নো লোড আর ফুল লোড বলতে কি বোঝাচ্ছে? যখন সেকেন্ডারিতে কোনো সাপোজ আমি সেকেন্ডারিতে কোনো কানেকশন দিলাম না, সেকেন্ডারিতে ওপেন আছে,
তো সেকেন্ডারি যদি ওপেন অবস্থায় থাকে তাহলে আমরা এই ট্রান্সফরমারকে বলি নো লোড। যদি সেকেন্ডারিতে লোড ফ্লো হয়, আসলে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লোড বলতে আমরা কারেন্টকে বোঝাই। ঠিক আছে? লোড বলতে আমরা কারেন্টকে বোঝাই। যদি সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্রান্সফরমারকে বলি আমরা ফুল লোড ট্রান্সফরমার বা লোডেড ট্রান্সফরমার। যদি সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো না থাকে তাহলে আমরা ট্রান্সফরমারকে বলি নো লোড ট্রান্সফরমার। আশা করি বুঝতে পারছো। যেমন সেকেন্ডারিতে যদি আমরা একটা ট্রান্সফরমার সেকেন্ডারিতে যদি আমরা একটা রেজিস্ট্যান্স যদি আমরা কানেক্ট করি তাহলে সেকেন্ডারি সার্কিটে একটা কারেন্ট ফ্লো থাকবে। তাহলে আমরা এই ট্রান্সফরমারকে বলবো একটা লোডেড ট্রান্সফরমার বা ফুল লোড ট্রান্সফরমার। যদি সেকেন্ডারিতে কোনো কিছু কানেক্ট না করি, যদি ওপেন রেখে দেই তাহলে আমরা এই ট্রান্সফরমারকে বলবো নো লোড ট্রান্সফরমার। তো যাই হোক, তো একটা ট্রান্সফরমারের ফুল লোড ট্রান্সফরমার মানে যেটা বললাম যে ফুল লোড বলা হচ্ছে তখনই যখন আমরা সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো থাকবে, মানে সেকেন্ডারিতে কোনো কম্পোনেন্ট কানেক্ট করব আমরা এবং সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো থাকবে। এই অবস্থা আমরা ট্রান্সফরমারকে আমরা বলতেছি যে ফুল লোড ট্রান্সফরমার। ঠিক আছে? তো একটা ট্রান্সফরমারের ফুল লোড অবস্থায় প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টকে আমরা বলি যে ফুল লোড প্রাইমারি কারেন্ট। ফুল লোড প্রাইমারি কারেন্ট। তো এই ফুল লোড প্রাইমারি কারেন্ট এবং যখন সেকেন্ডারি ওপেন রাখতেছি এই অবস্থায় প্রাইমারি কারেন্ট যেটা সেটা নো লোড প্রাইমারি কারেন্ট। তো দেখা যায় যে নো লোড প্রাইমারি কারেন্ট এটা হচ্ছে ফুল লোড প্রাইমারি কারেন্টের অ্যারাউন্ড 1% এর মতো। ফুল লোড প্রাইমারি কারেন্ট এবং নো লোড প্রাইমারি কারেন্ট এটাকে বলা হচ্ছে যে নো লোড অবস্থায় প্রাইমারিতে যে নো লোড প্রাইমারি কারেন্ট যে ফ্লো হয় এই কারেন্টটা ফুল লোড প্রাইমারি কারেন্টের 1%। ঠিক আছে? তার মানে এই যে আমরা বলতেছি যে আই নট, তো এই আই নট যেটা এই আই নট কম্পোনেন্টের কারণে আই নটের যে ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা আইডব্লিউ, তো এই আইডব্লিউ এটার ফলে যে টোটাল যে প্রাইমারি সার্কিটে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে আইডব্লিউ স্কয়ার আর। ঠিক আছে? তো এই আইডব্লিউ স্কয়ার আর যেটা, তো এটা তাহলে এই বলা হচ্ছে যে এই কারেন্টটা যেহেতু খুবই কম, এই কারেন্টটা যেহেতু খুবই কম তার মানে প্রাইমারিতে যে কপার লস যেটা হবে, আমরা কপার লস বলি যে প্রাইমারিতে কারেন্টের স্কয়ার ইনটু হচ্ছে প্রাইমারিতে যে টোটাল রেজিস্ট্যান্স আমরা বলতেছি সেইটা আর। ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে নো লোড অবস্থায় সেই কারেন্টটা ফুল লোড প্রাইমারি কারেন্টের 1%। তোমরা গত দিন সেশনালে যে তোমাদেরকে ট্রান্সফরমারটা নিয়ে কাজ করা হয়েছিল তো সেটাতে আমরা বলছিলাম যে ট্রান্সফরমারের একটা রেটিং আছে। তো সেই রেটিংটা কিরকম যে এর ফুল লোড কারেন্ট কত হতে পারে, নো লোড কারেন্ট কত হতে পারে। তো এটার কিছু রেটিং থাকে। তো এই ফুল লোড কারেন্ট যদি আমরা ধরি যে 1 অ্যাম্পিয়ার যদি ম্যাক্সিমাম ফুল লোড কারেন্ট হতে হয় প্রাইমারিতে, তাহলে নো লোড অবস্থায় যে কারেন্ট হবে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ারের 1%। তো যেটা খুবই একটা লো ভ্যালু। তো প্রাইমারিতে যে কপার লস যেটা সেটাকে বলা হচ্ছে যে সেই নো লোড প্রাইমারি কারেন্টের স্কয়ার ইনটু হচ্ছে আর। সেই নো লোড প্রাইমারি কারেন্টের স্কয়ার ইনটু হচ্ছে আর। তাহলে যেহেতু এই নো লোড প্রাইমারি কারেন্টের ভ্যালুটা অনেক কম, এর স্কয়ার করলে ছোট জিনিসের স্কয়ার করলে সেটা আরো ছোট হয়ে যায়। এর সাথে আমরা আর কে মাল্টিপ্লাই করি তাহলে দেখা যায় যে এই একটা ট্রান্সফরমার যখন নো লোড অবস্থায় থাকে এই অবস্থায় ট্রান্সফরমারের যে কপার লস, প্রাইমারিতে যে কপার লসটা হয় সেই কপার লসের ভ্যালুটা হচ্ছে খুবই কম। এ কারণে ধরে নেওয়া হয় যে একটা ট্রান্সফরমার যখন নো লোড অবস্থায় থাকে এই অবস্থায় প্রাইমারিতে যে লস আমরা পাই সেই লসটাকে ধরে নেওয়া হয় এটা হচ্ছে আসলে আয়রন লস। একটা ট্রান্সফরমার যখন নো লোড অবস্থায় থাকে এই অবস্থায় ট্রান্সফরমারের প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টের পরিমাণ হচ্ছে খুবই কম এবং এই এত কম কারেন্টকে যখন আমরা স্কয়ার করে আবার প্রাইমারি উইন্ডিং এর রেজিস্ট্যান্সকে মাল্টিপ্লাই করি
সেটা আরো লোয়ার ভ্যালুতে চলে আসে। এই কারণে ধরে নেওয়া হয় যে একটা ট্রান্সফরমার যখন নো লোড অবস্থায় থাকে, এই নো লোড অবস্থায় একটা ট্রান্সফরমারের প্রাইমারিতে যে আমরা ওয়াট লস যেটা পাই, সেই ওয়াট লসটা হচ্ছে আসলে কোর লস, যেটাকে আমরা আয়রন লসও বলি। যেটা কোর লস সেটাই হচ্ছে আয়রন লস। এবং এই আয়রন লস এটা মূলত নির্ভর করে আই নট কস ফাই নটের উপরে। আয়রন লসটা মূলত নির্ভর করে আই নট কস ফাই নট এই কম্পোনেন্টের উপরে। ঠিক আছে, তাহলে যদি আমরা নো লোড অবস্থায় প্রাইমারিতে একটা ওয়াট মিটার লাগিয়ে দিয়ে যদি আমরা সেখানে কত ওয়াট ফ্লো হচ্ছে সেই ওয়াট মিটারের রিডিংটা যদি দেখি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা আসলে মিন করে ওই ট্রান্সফরমারের কোর লস বা আয়রন লসকে। এই অবস্থায় আমরা মানে এই আয়রন লস বা কোর লসের সাথে যে কপার লসটা অ্যাড হয়, তো সেটার পরিমাণটা আসলে খুবই কম। কারণ হচ্ছে কপার লসটা কারেন্টের উপর ডিপেন্ড করে এবং কারেন্টের ভ্যালুটা হচ্ছে খুবই কম। ঠিক আছে, তো এই কারণে ধরে নেওয়া হয় যে নো লোড অবস্থায় যে লসটা আমরা ট্রান্সফরমারে পাই সেই লস পুরোটাই হচ্ছে আয়রন লস। তো এখন সিম্পল যদি আমরা যদি একটা ম্যাথ আমরা যদি দেখি, যে এখানে বলা হচ্ছে যে একটা ট্রান্সফরমার বলা আছে, এই ট্রান্সফরমার স্পেসিফিকেশন হচ্ছে প্রাইমারিতে 2200 আর সেকেন্ডারিতে 200, মানে প্রাইমারিতে 2200 ভোল্ট, সেকেন্ডারিতে 200 ভোল্ট, মানে একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের নো লোড প্রাইমারি কারেন্ট হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার এবং নো লোড অবস্থায় যে পাওয়ারটা কনজিউম করে, মানে ওয়াট মিটারের যে পাওয়ারটা দেখাচ্ছে সেটা হচ্ছে 400 ওয়াট। তো এখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে ম্যাগনেটাইজিং এবং আয়রন লস কারেন্ট। আমরা নো লোড কারেন্টের প্রাইমারি কারেন্টের দুটো কম্পোনেন্ট চলে, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট আর একটা হচ্ছে আয়রন লস বা অ্যাক্টিভ বা ওয়ার্কিং কম্পোনেন্ট। এই দুটো আমাদের বের করতে হবে। তার 2 নম্বরে বলা হচ্ছে আরেকটা ট্রান্সফরমার দেয়া আছে, সেই ট্রান্সফরমারে বলা হচ্ছে যে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে নো লোড অবস্থায় এবং এই পাওয়ার ফ্যাক্টর, এই কারেন্টের যে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে 0.3। তো আমাদের এই সেকেন্ড প্রবলেমের জন্য ম্যাগনেটাইজিং এবং ওয়ার্কিং কম্পোনেন্ট এই দুটো বের করতে হবে। তো দেখো যে প্রথম প্রবলেমের ক্ষেত্রে আমাদের যে ওয়াট, যেটা আমাদের ওয়াট মিটার থেকে যে আমরা ওয়াট যেটা পাচ্ছি সেটা হচ্ছে 400 ওয়াট। এই 400 ওয়াট এটা হচ্ছে প্রাইমারিতে এই পাওয়ারটা আমরা পাচ্ছি, মানে এটা আসলে লস হচ্ছে 400 ওয়াট। ঠিক আছে, তো এই লসটা আসলে কি আমরা একটু আগে বললাম যে নো লোড অবস্থায় আমরা যে লসটা পাবো প্রাইমারিতে সেটা হচ্ছে আসলে আয়রন লস। তো এই কারণে বলা হচ্ছে যে এই লসটা হবে আয়রন লস এবং এই নো লোড অবস্থায় যে লস সেটা যদি ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে 400, এই 400 ওয়াট এটা সমান হচ্ছে আমরা একটু আগে যে ইকুয়েশন দেখলাম, এই লসটা হচ্ছে ডাব্লিউ নট, এটা সমান হচ্ছে V1 I নট cos phi নট, V1 I নট cos phi নট। তো যদি আমরা দেখি যে এই 400 ইকুয়াল হচ্ছে V1 I নট cos phi নট, তো আমাদের V1 যেটা এটা দেওয়া আছে 2200, V1 এটা দেওয়া আছে 2200, তাহলে 400 ইকুয়াল V1 I নট cos phi নট যেটা ছিল, তো V1 এর মান হচ্ছে 2200, তাহলে 400 ডিভাইডেড বাই 2200, 400 ডিভাইডেড বাই 2200 এটা সমান হচ্ছে I নট cos phi নট। ঠিক আছে, তো এই I নট cos phi নট এটা সমান আমরা এখন পেলাম 0.182। তো 0.182 এটা হচ্ছে I নট, একটু খেয়াল করতে হবে যে এটা হচ্ছে কিন্তু I নট cos phi নট এর ভ্যালু। তো I নট cos phi নট এটা ছিল আমাদের ওয়ার্কিং, মানে নো লোড প্রাইমারি কারেন্টের যে ওয়ার্কিং কম্পোনেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট বা আয়রন লস কম্পোনেন্ট, সেইটা I নট cos phi নট। তাহলে I নট cos phi নট এটা সমান হচ্ছে 0.182। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু আগে তোমাদেরকে দেখালাম যে I নট মানে যদি আমরা IW এবং I মিউ যদি পাই, তাহলে সেক্ষেত্রে IW এবং I মিউ যদি আমরা পাই, তো সেখান থেকে আমাদের I নট বের করার ইকুয়েশনটা হচ্ছে I নট স্কয়ার ইকুয়াল হচ্ছে I মিউ স্কয়ার প্লাস হচ্ছে IW স্কয়ার। জাস্ট এই ইকুয়েশনটা এখানে ইউজ করা হয়েছে যে I নট স্কয়ার ইকুয়াল হচ্ছে IW স্কয়ার প্লাস I মিউ স্কয়ার। তো এক্ষেত্রে আমাদের
নো লোড প্রাইমারি কারেন্ট 0.6 অ্যাম্পিয়ার সেটা কিন্তু দেওয়া আছে। তো মানে আই নট এর ভ্যালুটা দেওয়া আছে এবং আমরা যেটা বের করছি 0.182 এটা ছিল আই ডাব্লিউ এর ভ্যালু। আই ডাব্লিউ ইকুয়াল হচ্ছে যেটা আই নট কস ফাই নট, তো সেটার ভ্যালুটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা আই ডাব্লিউ এর ভ্যালু জানি, আই নট এর ভ্যালু জানি। এখান থেকে আমরা আই মিউ যেটা সেটা জাস্ট এই ইকুয়েশন থেকে আমরা এখানে বের করলাম 0.572। ঠিক আছে, তাহলে আমরা এখানে আয়রন লস কম্পোনেন্ট যেটা সেটা বের করতে পারছি এবং আই মিউ যেটা সেটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, সেটাও আমরা বের করলাম। এরপরে যে সেকেন্ড প্রবলেম, তো সেকেন্ড প্রবলেমটা জাস্ট আমরা একইভাবে বের করতে পারি। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এক্ষেত্রে ফাই নট যেটা, ফাই নটটা আমাদের কি ছিল? ফাই নটটা ছিল নো লোড অবস্থায় যে কারেন্টটা আমরা নিচ্ছে, নো লোড প্রাইমারি কারেন্ট যেটা সেইটা, এবং ভোল্টেজ যেটা ছিল সাপ্লাই ভোল্টেজ, সেই দুটার মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্সের কোসাইন যেটা সেটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, প্রাইমারিতে পাওয়ার ফ্যাক্টর যেটা সেটা। তার মানে এই cos phi নট সমান হচ্ছে 0.3। এটা একটু খেয়াল করে দেখো যে ভোল্টেজ এবং নো লোড প্রাইমারি কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা ছিল ফাই নট, আর cos phi নট যেটা সেটা হচ্ছে প্রাইমারি সার্কিটের যে পাওয়ার ফ্যাক্টর সেটা। ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইনটা আমরা পাওয়ার ফ্যাক্টর বলি, সেই পাওয়ার ফ্যাক্টর 0.3 দেওয়া আছে, মানে cos phi নট এর ভ্যালু হচ্ছে 0.3। তো এখান থেকে আমরা যদি ফাই নট আমরা যদি বের করি, তো যাই হোক জাস্ট আমরা ওদিকে যাচ্ছি না, তাহলে আমাদের আই নটটা হচ্ছে 0.5, এটা দেওয়া ছিল প্রশ্ন আমাদের দেওয়া আছে যে 0.5 অ্যাম্পিয়ার নিচ্ছে যেখানে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.3। তার মানে cos phi নট এর ভ্যালুটা হচ্ছে 0.3, আই নট হচ্ছে 0.5। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কয়েকভাবে এটা করা যায়। তো এখান থেকে আমরা যদি ফাই নট যদি বের করি, তাহলে ফাই নট সমান হচ্ছে cos ইনভার্স 0.3। তো এখান থেকে যে অ্যাঙ্গেলটা পাবো তো সেটা হচ্ছে ফাই নটের, ফাই নটটা কত, অ্যাঙ্গেলটা কত সেটা আমরা পাবো। এরপরে আমরা জাস্ট আমরা ইকুয়েশন দেখলাম যে আয়রন লস কম্পোনেন্ট যেটা আইডব্লিউ, এটা সমান হচ্ছে আই নট কস ফাই নট। তো আই নট আমরা দেখলাম 0.5 আমাদের প্রশ্নে দেওয়া আছে, কস ফাই নটের ভ্যালু আমাদের ডিরেক্ট দেওয়া আছে 0.3। তো এই দুইটা গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট, সেটা হচ্ছে 0.15 অ্যাম্পিয়ার, এই দুটো প্রোডাক্ট। আর যদি আমরা বের করতে চাই আই মিউ, তো আই মিউ সমান আমরা জানি যে আই নট সাইন ফাই নট, আই নট সাইন ফাই নট। তার মানে উপরে যদি আমরা ফাই নটটা বের করি cos ইনভার্স 0.3, তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলের সাইন যদি আমরা নিই এবং সেটার সাথে যদি আই নটটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আই মিউ। অথবা আমরা যে সমকোণী ত্রিভুজ যেটা, এখান থেকে আমরা ইকুয়েশনটা যেটা পাইছিলাম যে আই নট স্কোয়ার ইকুয়াল হচ্ছে আই ডাব্লিউ স্কোয়ার প্লাস আই মিউ স্কোয়ার। তাহলে আই নটে আমরা ভ্যালু দেওয়া আছে, আই ডাব্লিউ এর ভ্যালুটা আমরা বের করে নিছি। তো এখান থেকে আমরা আই মিউ যেটা, এটার ভ্যালু আমরা সহজেই বের করে নিতে পারবো। ঠিক আছে, যেটা হচ্ছে 0.476। সুতরাং দুইটা ওয়েতে বের করা যায়। তো বাকি অঙ্কগুলো তোমরা একটু বাসায় দেখে নিবা, যদি কোনো প্রবলেম হয় তাহলে দেন নেক্সট ক্লাসে সেটা আমরা ডিসকাস করব। এরপরে আমরা চলে যাই যে একটা ট্রান্সফরমার, আমরা দেখলাম যে একটা ট্রান্সফরমার যখন সেকেন্ডারিতে কোনো লোড নাই, মানে সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো নাই, এই অবস্থায় প্রাইমারিতে একটা কারেন্ট ফ্লো হচ্ছে যেটাকে আমরা বললাম নো লোড প্রাইমারি কারেন্ট। তো যদি আমরা সেকেন্ডারিতে একটা লোড কানেক্ট করি, মানে একটা রেজিস্ট্যান্স যদি আমরা সেকেন্ডারিতে আমরা কানেক্ট করে দিই, তাহলে সেকেন্ডারিতে একটা কারেন্ট ফ্লো থাকবে, মানে সেকেন্ডারি এখন আমরা এটাকে বলবো ফুল লোড। ঠিক আছে, তো এই অবস্থায় আমরা দেখলাম, আমরা দেখতে পাবো যে সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার ফলে প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো সেটাও দেখা যাচ্ছে বাড়বে। সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার কারণে প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো, সে কারেন্ট ফ্লোটা বাড়বে। এটার কারণে প্রাইমারিতে যে টোটাল কারেন্ট ফ্লো সেটাও দেখা যাচ্ছে বাড়বে। তো এই জিনিসটা একটু বুঝে বলতেছি। তো সাপোজ আমরা প্রাইমারিতে সাপ্লাই দিলাম, ভোল্টেজ সাপ্লাই দিলাম আমরা এখানে প্রাইমারিতে। তো প্রাইমারিতে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তো কারেন্ট ফ্লো যেহেতু হচ্ছে কয়েলের ভেতর দিয়ে, তো এই অবস্থায় আমরা এই কয়েলে একটা কি ম্যাগনেটিক ফিল্ড আমরা এখানে একটা পাবো, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের ফলে ফ্লাক্স লাইন্স গুলো
এই বরাবর ফ্লো, যে ধরুন আমরা ক্লকওয়াইজ এই ফ্লাক্স ফ্লো হচ্ছে। তো মূলত এখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে দুইটা জিনিস, একটা হচ্ছে ইএমএফ আর একটা হচ্ছে এমএমএফ। ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটার কারণে সার্কিটে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, বা ইএমএফ সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লো সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে ইএমএফ, যেটা ইলেকট্রনকে পুশ করে এবং সার্কিটে ইলেকট্রনটা রোটেট করে। সেটার মূলত রিজনটা হচ্ছে ইএমএফ এর কারণে। আর এমএমএফ হচ্ছে সেম জিনিস, যেটার কারণে, তাহলে জাস্ট সিম্পলি যদি বলি যে ইএমএফ এর কারণে আমরা সার্কিটে কারেন্ট ফ্লো পাই। কারেন্ট ফ্লো পাওয়ার কারণ হচ্ছে সার্কিটে যদি ইলেকট্রনের ফ্লো থাকে তাহলে আমরা কারেন্ট ফ্লো পাই, এবং রিজনটা হচ্ছে ইএমএফ। তো এমএমএফও হচ্ছে এমন একটা জিনিস, ইএমএফটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, এমএমএফটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। এমএমএফ এর কারণে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের ফ্লো পাই। ইএমএফ এর কারণে আমরা ইলেকট্রিক ফ্লাক্স লাইনের ফ্লো হয়, বা সেখানে সার্কিটে আমরা কারেন্ট পাই। আর এমএমএফ যেটা ম্যাগনেটোমোটিভ ফোর্স বা ম্যাগনেটাইজিং ফোর্স যেটা, সেটার কারণে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স লাইনসের আমরা ফ্লো পাই, বা ম্যাগনেটিক ফ্লাক্স যেটা সেটা ফ্লো হয়। তো যখনই, এখন আমরা একটু অন্য ভাষায় কথা বলবো, সেটা হচ্ছে যে যখনই একটা কয়েলের ভেতর দিয়ে কারেন্টের ফ্লো হবে, তো সেখানে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স ডেভেলপ হওয়ার কারণে। তো ম্যাগনেটাইজিং ফোর্সটা হচ্ছে কোন কয়েলের টোটাল টার্ন সংখ্যা এবং ওই কয়েলের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হচ্ছে সেই দুইটার প্রোডাক্ট। যদি প্রাইমারিতে কয়েলের টার্ন সংখ্যা হচ্ছে N1 হয় এবং প্রাইমারিতে কারেন্ট ফ্লো যদি I1 হয়, তাহলে N1 I1 এটাকে বলা হয় ম্যাগনেটাইজিং ফোর্স। এই ম্যাগনেটাইজিং ফোর্সের কারণেই এই ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্সের ফ্লো আমরা পাই। ঠিক আছে? তো আমরা যখন প্রাইমারিতে কারেন্ট ফ্লো হচ্ছে, কয়েলের ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, তার মানে সেখানে একটা ম্যাগনেটাইজিং ফোর্স ডেভেলপ হবে। সেই ম্যাগনেটাইজিং ফোর্সের ফলে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স লাইনসের ফ্লো পাবো এই কোরের ভেতর দিয়ে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাইমারিতে যে ম্যাগনেটাইজিং ফোর্স সেইটা। এবং এটার ফলে যে ফ্লাক্সের ফ্লো হচ্ছে, আমরা ধরে নিলাম, জাস্ট এখানে কোনো কনভেনশন ইউজ না করে জাস্ট বোঝার জন্য ধরে নাও যে ফ্লাক্সটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ। ফ্লাক্সের ফ্লোটা হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে? তো এই ক্লকওয়াইজ ফ্লাক্স যখন সেকেন্ডারি উইন্ডিং কে কাট করবে, তো সেকেন্ডারি উইন্ডিং কে কাট করলে আমরা বলতে পারি যে এখানে ফ্যারাডেস ল অনুযায়ী এখানে ভোল্টেজ ইনডিউসড হবে। তো যেহেতু এখানে ভোল্টেজ তৈরি হয়েছে, এখন যদি আমরা এখানে একটা লোড কানেক্ট করি, একটা রেজিস্ট্যান্স যদি আমরা কানেক্ট করি, তাহলে এই সার্কিটে কারেন্ট ফ্লো হবে। তো এই কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা আমরা ধরে নিলাম যে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে এই বরাবর। ঠিক আছে? তাহলে এই কারেন্ট ফ্লো হওয়ার ফলে লেঞ্জের ল অনুযায়ী এখানে এমন একটা ইফেক্ট ঘটবে যেটা এর মূল যে কারণ এই কোরের ফ্লাক্স, সেই ফ্লাক্সটাকে কি করবে? অপোজ করবে। ঠিক আছে? আমরা জাস্ট ওভারঅল জিনিসটা বলতেছি, সিম্পলিফাই করি, জাস্ট কজ গুলো আমরা বলতেছি। ঠিক আছে? যে প্রাইমারি সার্কিটে কারেন্ট ফ্লোর কারণে সেখানে ম্যাগনেটোমোটিভ ফোর্স বা এমএমএফ যেটা সেটা তৈরি হয়। তো সেটার কারণে ফ্লাক্স ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ রোটেটিং যে ফ্লাক্স সেইটা সেকেন্ডারি ওয়াইন্ডিং কে কাট করে, সেখানে ভোল্টেজ ইনডিউসড হয় এবং সেই ইনডিউসড ভোল্টেজ এই সার্কিটে যে কারেন্ট ফ্লো করায়। তো এখন এই কারেন্ট ফ্লো এর ফলে এমন একটা ইফেক্ট তৈরি হবে যেটা মেইন যে ফ্লাক্স, মেইন যে কোর ফ্লাক্স সেটাকে অপোজ করবে। এটা লেঞ্জ বলছে। তার মানে এই সার্কিটে এমন ভাবে কারেন্ট ফ্লো হবে যেটার কারণে এই মেইন যে কজ যেটা ফ্লাক্স সেটাকে বাধা দেবে। তো আমরা ধরে নিলাম যে এই সার্কিটে এমন ভাবে কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেই কারেন্ট ফ্লো, এখন এই কারেন্টটা তো অবশ্যই সেকেন্ডারি যে টার্ন সেটার ভেতর দিয়ে ফ্লো হবে। তো সেকেন্ডারিতে যে কয়েল আছে, সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে
সেখানে অবশ্যই আবার ওয়ার স্টেট দেখছিল যে সেখানে অবশ্যই আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স পাবো আমরা। তো এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্সের ডিরেকশনটা এমন হবে যে সেটা এই সার্কিটের যে মেইন ফ্লাক্স মানে কোরের যে ফ্লাক্স সেই ফ্লাক্সটাকে অপোজ করবে। তো আমরা এখন ধরে নিলাম যে সার্কিটে এমন ডিরেকশনে কারেন্ট ফ্লো হলো যেটার কারণে এই কয়েলের মধ্য দিয়ে যে ম্যাগনেটাইজিং ফোর্স যেটা তৈরি হলো সেটার কারণে যে সেটার কারণে যে ফ্লাক্সের ফ্লো যেটা হবে মানে সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার কারণে সেকেন্ডারি কয়েলে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং সেটার ফলে যে ফ্লাক্স তৈরি হবে সেই ফ্লাক্সের ডিরেকশন হবে অরিজিনাল যে কোরের ফ্লাক্সের যে ডিরেকশন সেইটার অপোজিট দিকে। তার মানে সেকেন্ডারি নোলোড অবস্থায় কোরের মধ্য দিয়ে যে ফ্লাক্স তৈরি হচ্ছিল সেটা ডিরেকশন যদি হয় ক্লকওয়াইজ, সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার কারণে সেকেন্ডারিতে যে ম্যাগনেটাইজিং ফোর্স তৈরি হবে এটার ফলে যে ফ্লাক্সের ফ্লোটা আমরা পাবো সেইটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো হলো সেটার ফলে যে ম্যাগনেটাইজিং ফোর্স আমরা পেলাম N1I1 এটাকে বলা হয় যে ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্নস, এটাকে বলি আমরা ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্নস। সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে ম্যাগনেটাইজিং ফোর্স আমরা পেলাম সেটা হচ্ছে N2I2। এই N2I2 এটাকে আমরা বলি ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্নস। এটাকে ডিম্যাগনেটাইজিং বলার কারণ হচ্ছে প্রাইমারিতে কারেন্ট ফ্লো এর ফলে যে ম্যাগনেটাইজিং ফোর্সের ফলে যে ফ্লাক্সের ফ্লো আমরা পাই সেটা ক্লকওয়াইজ ছিল, আর সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার ফলে সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্নস যেটা যেটা ম্যাগনেটাইজিং ফোর্স সেটার কারণে যে ফ্লাক্সের ফ্লো হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবং এই সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্নের কারণে যে ফ্লাক্সের ফ্লো সেটা মেইন ফ্লাক্সের ফ্লোটাকে বাধা দেবে। তো মেইন ফ্লাক্সের ফ্লোটাকে বাধা দেওয়ার ফলে সেকেন্ডারি যে বাধা দেওয়ার ফলে আমরা সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্নের যে নেচার এটাকে আমরা বলতেছি ডিম্যাগনেটাইজিং। ঠিক আছে, তার মানে এই সেকেন্ডারিতে যে ফ্লাক্সটা আমরা পাচ্ছি এটাকে যদি আমরা φ2 বলি তাহলে φ2 এবং φ1 এই একজন আরেকজনকে অপোজ করবে, φ2 এবং φ1 একজন আরেকজনকে অপোজ করবে। তো যখনই φ1 φ2 এই দুটার মধ্যে যখন অপোজিং একটা ইফেক্ট যখন চলে আসছে, তো অপোজিং ইফেক্ট চলে আসার কারণে এই কোরের যে নেট ফ্লাক্স এই কোরের নেট ফ্লাক্সটা অবশ্যই কমবে। আগে শুধুমাত্র ছিল φ1 এর কারণে E1 আমরা ইনডিউস ভোল্টেজ পাচ্ছিলাম এবং E2 সেকেন্ডারিতে ইনডিউস ভোল্টেজ পাচ্ছিলাম। এখন সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার কারণে সেখানে একটা আমরা ফ্লাক্স পাচ্ছি যেটার ডিরেকশনটা হচ্ছে মেইন কোর ফ্লাক্সের অপোজিট ডিরেকশনে। এটার ফলে এই কোরে যে নেট ফ্লাক্স সেই নেট ফ্লাক্সটা কমে গেল। তো কমে যাওয়ার কারণে কি হবে, E1 যেটা প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ সেই প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ যেটা সেটাও কমে যাবে। তো প্রাইমারিতে ইনডিউসড ভোল্টেজ যদি কমে যায় তাহলে কি ঘটবে, প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ কমে গেলে আগে ছিল V1 এবং করেসপন্ডিং ইনডিউসড ভোল্টেজ ছিল E1। তো এই V1 এবং E1 এই দুটা অলমোস্ট ইকুয়াল ছিল, এই দুটা অলমোস্ট ইকুয়াল ছিল এবং সার্কিটে যে কারেন্টটা ফ্লো হতো সেটা হচ্ছে I0 কারেন্ট। এখন দেখা যাচ্ছে যে V1 টা 220 ভোল্টে কানেক্ট করলে 220 ভোল্টই আছে, কিন্তু E1 যেটা সেইটা কমে গেছে। ঠিক আছে, E1 যেটা সেইটা কমে গেছে। তাহলে দুইটা পয়েন্টের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে এবং এদের মধ্যে যদি ওয়্যার দিয়ে যদি শর্ট আমরা করে দেই তাহলে এর মধ্যে এখন কি কারেন্ট ফ্লো হবে, এর মধ্যে কি এখন কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, তার মানে যখনই V1 এর থেকে E1 যত বেশি কমে যাবে এই সার্কিটের কারেন্ট ফ্লো যেটা সেটা তত বেশি বাড়বে, প্রাইমারিতে কারেন্ট ফ্লো বাড়বে। যখন সেকেন্ডারিতে কোনো লোড ছিল না তখন V1 এবং E1 ইকুয়াল ছিল, অলমোস্ট ইকুয়াল ছিল, এবং এটার কারণে প্রাইমারিতে খুব কম কারেন্ট ফ্লো হতো এবং যে কারেন্টটা ফ্লো হতো সেটার কাজ ছিল কোরটাকে ম্যাগনেটাইজ করা। কিন্তু যখনই আমরা সেকেন্ডারিতে লোড কানেক্ট করলাম, সেকেন্ডারিতে যখন কারেন্ট ফ্লো হলো তখন
কোরের যে নেট ফ্লাক্স সেটা কমে গেল। কোরের নেট ফ্লাক্স কমে গেলে এই ফ্লাক্সই তো সেকেন্ডারি এবং প্রাইমারি উইন্ডিং কে কাট করবে। তার মানে এই প্রাইমারিতে ইনডিউস ভোল্টেজ E1 সেটাও আগের লেভেল থেকে কমে যায়। তো যখনই এই ভোল্টেজ লেভেলটা যখন আগের থেকে কমে গেল, এই অবস্থায় এই প্রাইমারিতে একটা ফ্লো হবে। তো প্রাইমারিতে কারেন্ট ফ্লো যেটা হবে, এই কারেন্ট ফ্লো হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার ফলে ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্নস তৈরি হওয়ার কারণে প্রাইমারিতে কারেন্টটা ফ্লো হলো। এ কারণে সেকেন্ডারিকে যখন আমরা লোড কানেক্ট করি, এই অবস্থায় প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হলো, এই কারেন্টটাকে আমরা বলি লোড কম্পোনেন্ট অফ প্রাইমারি কারেন্ট। এই কারেন্টটাকে আমরা বলি যে লোড কম্পোনেন্ট অফ প্রাইমারি কারেন্ট। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি I2 ড্যাশ দ্বারা। ঠিক আছে? তো I2 ড্যাশ হচ্ছে লোড কম্পোনেন্ট অফ প্রাইমারি কারেন্ট। তো এই যে সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার কারণে মোট বা নেট যে ফ্লাক্স কমে গেল, এটার ফলে আমরা দেখলাম প্রাইমারিতে কারেন্ট বেড়ে গেল। তো এই প্রাইমারিতে বেড়ে যাওয়া কারেন্টের পরিমাণটা এমন হবে যে ফ্লাক্স যে পরিমাণ কমে গেছে, এই I2N1 এই নতুন যে ম্যাগনেটাইজিং ফোর্স, এইটার ফলে ঠিক যে পরিমাণ নেট ফ্লাক্স কমে গেছিল সেই পরিমাণ ফ্লাক্স আবার তৈরি হবে। এটা মনে হয় তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। এক্ষেত্রে ব্যাপারটা এরকম যে মনে করো যে ইনিশিয়ালি কোরে ফ্লাক্স ছিল 5 ওয়েবার। ফ্লাক্স ছিল। সেকেন্ডারিতে লোড কানেক্ট করার ফলে আমরা দেখলাম যে সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্নস, সেখানে একটা ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন তৈরি হয়, মানে ডিম্যাগনেটাইজিং ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। সেইটা প্রাইমারি ফ্লাক্সকে অপোজ করতেছে। আমরা যদি ধরি যে সেকেন্ডারিতে যে অ্যাম্পিয়ার টার্নস তৈরি হয় বা ম্যাগনেটাইজিং ফোর্স তৈরি হয়, সেটার কারণে অ্যান্টি ক্লকওয়াইজ যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1 ওয়েবার। আর প্রাইমারিতে সেকেন্ডারিতে কোনো লোড কানেক্ট করার আগে প্রাইমারি অ্যাম্পিয়ার টার্নের কারণে যে ফ্লাক্সের ফ্লো ছিল সেটা ছিল 5 ওয়েবার। তার মানে এখন লোড কানেক্ট করার ফলে নেট ফ্লাক্স হচ্ছে 5 - 1 ওয়েবার, মানে হচ্ছে 4 ওয়েবার এখন নেট ফ্লাক্স আছে। কিন্তু এই 5 থেকে 4 এ নামার কারণে, কোরের ফ্লাক্স 5 থেকে 4 এ নামার কারণে প্রাইমারিতে ইনডিউস ভোল্টেজ যেটা সেটা কমে গেল। এটার ফলে প্রাইমারিতে ভোল্টেজ ডিফারেন্স হওয়ার কারণে একটা কারেন্ট ফ্লো হবে। তো এই কারেন্ট ফ্লো হওয়ার ফলে প্রাইমারিতে নতুন একটা ম্যাগনেটাইজিং ফোর্স পাবো আমরা, সেটাকে আমরা বলতেছি এখন I2 ড্যাশ। প্রাইমারিতে এখন কারেন্টটাকে আমরা বলছি I2 ড্যাশ N1। ঠিক আছে? এই I2 ড্যাশ N1 এই নতুন ম্যাগনেটাইজিং ফোর্সের ফলে যে ম্যাগনেটাইজিং ফোর্সের ফলে যে ফ্লাক্সটা ফ্লো হবে, এখন অ্যাডিশনাল যে ফ্লাক্সটা ফ্লো হবে সেটা হচ্ছে 1 ওয়েবার। ঠিক আছে? তাহলে এই N2 I2 এর ফলে যে ফ্লাক্সটা ফ্লো ছিল সেটা হচ্ছে 1 ওয়েবার, এবং এই সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে একটা ইফেক্টটা প্রাইমারিতে আসলো, এবং প্রাইমারি কারেন্ট আমরা এখন সেই লোড কম্পোনেন্ট অফ প্রাইমারি কারেন্টকে বলছি I2 ড্যাশ, এবং এটার ফলে যে ম্যাগনেটাইজিং ফোর্স আমরা পেলাম সেটার ফলে যে আবার ক্লকওয়াইজ ডিরেকশনে যে N1 I2 ড্যাশ ম্যাগনেটাইজিং ফোর্সের ফলে ক্লকওয়াইজ যে ফ্লাক্সটা এখন ফ্লো হচ্ছে সেটা আরো অ্যাডিশনাল 1 ওয়েবার। তার মানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই কোরে আগে ছিল 5, সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার ফলে সেখানে 1 ওয়েবার অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হওয়ার ফলে নেট ফ্লাক্স হচ্ছে এখন 4। কিন্তু এই ইফেক্টের ফলে প্রাইমারিতে কারেন্ট ফ্লোটা বেড়ে যায়, এবং প্রাইমারিতে যে অ্যাডিশনাল কারেন্ট ফ্লো এর কারণে নতুন যে আমরা একটা অ্যাডিশনাল ম্যাগনেটাইজিং ফোর্স পাচ্ছি সেটার ফলে আবার 1 ওয়েবার যে ফ্লাক্স সেটা এখন ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। তার মানে এখন নেট ফ্লাক্স যেটা সেটা 5 ওয়েবারই থাকলো।
নেট ফ্লাক্স সেটা 5 ওয়েবারই থাকলো। এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে যে N2 I2 যে অ্যাম্পিয়ার টার্নস এবং I2 ড্যাশ N1 এই যে অ্যাম্পিয়ার টার্নস এই দুটো সেম। এর কারণটা হচ্ছে যে পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাক্সটা আমরা সেকেন্ডারি তে কারেন্ট ফ্লো হওয়ার জন্য পাইছি, সেই সেম পরিমাণ ফ্লাক্স আবার আমরা প্রাইমারিতে লোড কম্পোনেন্ট কারেন্ট ফ্লো হওয়ার ফলে পাচ্ছি। তার মানে আমরা যদি বলি যে φ2 টা হচ্ছে সেকেন্ডারিতে যে ফ্লাক্সটা আমরা পাচ্ছি সেইটা, আর φ2 ড্যাশ যদি হয় যে প্রাইমারিতে লোড কম্পোনেন্ট অফ প্রাইমারি কারেন্টের ফলে যেটা পাচ্ছি সেটা যদি আমরা φ2 ড্যাশ বলি, তাহলে φ2 এবং φ2 ড্যাশ দুটো ইকুয়াল হবে এবং N2 I2 এবং N1 I2 ড্যাশ এই দুটো ইকুয়াল হবে। তাহলে আমরা ফাইনালি যদি একটা জিনিস দেখি যে N2 I2 N1 I2 ড্যাশ এই দুটো ইকুয়াল এবং I2 ড্যাশ ইকুয়াল হচ্ছে N2 বাই N1 ইনটু I2। জাস্ট আমরা কিছু সিম্পলিফিকেশন যদি করি তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি যে I2 ড্যাশ ইকুয়াল হচ্ছে KI2। ঠিক আছে, তার মানে সেকেন্ডারিতে যখন আমরা লোড কানেক্ট করব, সেকেন্ডারিতে যদি কারেন্ট ফ্লো হয় তো প্রাইমারিতে আমরা সেই লোড কারেন্টের একটা কম্পোনেন্ট আমরা প্রাইমারিতেও পাচ্ছি এবং সেটার মান হবে এরকম যে KI2 ট্রান্সফরমেশন রেশিও দ্বারা সেকেন্ডারি কারেন্টকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে যে একটা পোরশন আমরা পাচ্ছি সেটাই হচ্ছে সেকেন্ডারি কারেন্টের যে রিফ্লেক্টেড কম্পোনেন্ট, সেকেন্ডারি কারেন্টের যে রিফ্লেক্টেড কম্পোনেন্ট প্রাইমারিতে আসতেছে সেইটা I2 ড্যাশ এবং সেটা হচ্ছে KI2। ঠিক আছে, আমরা এটা দিয়ে শেষ করব এখন। তো তাহলে আমরা দেখতেছি যে এখন আমরা যদি ভেক্টর ডায়াগ্রামটা যদি দেখি যে এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে প্রাইমারি কারেন্টের যে লোড কম্পোনেন্ট I2 ড্যাশ এবং সেকেন্ডারি যে কারেন্ট I2, তো I2 ড্যাশ এবং I2 এটা হচ্ছে অ্যান্টিফেজ। I2 ড্যাশ এবং I2 এরা সবসময় অ্যান্টিফেজে থাকবে। ঠিক আছে, অ্যান্টিফেজ বলতে বোঝানো হচ্ছে যে মূলত অ্যান্টিফেজে কথাটা আসছে এভাবে যে এই কারেন্টের ফলে এখানে যে ম্যাগনেটাইজিং হবে ফোর্স যেটা পাবো আমরা, এইখানে যে ম্যাগনেটাইজিং ফোর্স পাবো সেটা অপোজিট। ঠিক আছে, তো অপোজিট ম্যাগনেটাইজিং ফোর্স আমরা তখনই পাবো যখন কারেন্ট একটার সাথে আরেকটা যখন অ্যান্টিফেজে থাকবে। ঠিক আছে, তার মানে আমরা যদি এটা ভেক্টর ডায়াগ্রামটা যদি দেখি যে এটা হচ্ছে V1, এটা হচ্ছে প্রাইমারি ইনপুট ভোল্টেজ, আর এই E2 টা হচ্ছে সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেইটা। তো যদি রেজিস্টিভ লোড হয় সেক্ষেত্রে ইনডিউস ভোল্টেজ ইন সেকেন্ডারি এবং সেকেন্ডারি কারেন্ট যেটা সেটা সেম ফেজে থাকবে, E2 I2 সেম ফেজে থাকবে। আর যেহেতু আমরা বললাম যে সেকেন্ডারিতে যে কারেন্ট ফ্লো হবে এবং সেটার যে কম্পোনেন্টটা প্রাইমারিতে আসবে সেটা হচ্ছে I2 ড্যাশ, তো এটা হচ্ছে আমাদের I2 ড্যাশ, I2 এই বরাবর, I2 ড্যাশটা হচ্ছে এই বরাবর অ্যান্টিফেজ। ঠিক আছে, তো এটা হচ্ছে I2 ড্যাশ, আর আমরা একটু আগে যেটা দেখালাম যে এটা হচ্ছে I0 নো লোড কারেন্ট যেটা সেটা। তাহলে এই নো লোড প্রাইমারি কারেন্ট, তাহলে এখন প্রাইমারিতে যে টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট এবং লোড কম্পোনেন্ট অফ প্রাইমারি কারেন্ট I2 ড্যাশ, এই দুইটার ভেক্টর সামেশনের সমান এবং সেটা হচ্ছে I1। ঠিক আছে, তো এটা হচ্ছে রেজিস্টিভ লোডের জন্য। যদি লোডটা যদি হয় মানে সেকেন্ডারিতে যে লোড আমরা কানেক্ট করলাম সেটা যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে ইনডিউস ভোল্টেজকে সার্কিটের কারেন্টটা ল্যাগ করবে এবং এটাকে যদি আমরা অ্যান্টিফেজে করি তাহলে জাস্ট এখান থেকে অপোজিট দিকে লাইন টানলাম, তাহলে এটা হচ্ছে লোড কম্পোনেন্ট অফ সেকেন্ডারি কারেন্ট, লোড কম্পোনেন্ট অফ প্রাইমারি কারেন্ট। এই I2 ড্যাশ সমান হবে KI2, এই I2 ড্যাশ এবং I0 নো লোড কারেন্ট যেটা প্রাইমারি কারেন্ট, এই দুটার যে ভেক্টর সাম সেটাই হবে আমাদের I1। তাহলে এখন এটা হচ্ছে I1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে I2। তো এখন দেখো যে এখন যদি প্রাইমারিতে পাওয়ার ফ্যাক্টর কত হবে, তাহলে তো প্রাইমারি কারেন্ট হচ্ছে I1 আর ভোল্টেজ হচ্ছে V1, তো এই V এবং I1 এই দুটার মধ্যে যে অ্যাঙ্গেল এটার কোসাইন হবে প্রাইমারিতে পাওয়ার ফ্যাক্টর। একইভাবে সেকেন্ডারি ভোল্টেজ ইনডিউস ভোল্টেজ এবং সেকেন্ডারিতে কারেন্ট এই দুটার মধ্যে যে অ্যাঙ্গেল সেটার কোসাইনটা হবে সেকেন্ডারিতে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো তোমরা কি বুঝতে পারলা এটা?
জি স্যার। আচ্ছা, হয়তো বুঝতে পারছো। তোমাদের একটু বইটা পড়তে হবে, ঠিক আছে? তোমরা বইটা বের করে একটু পড়ো আর ম্যাথ গুলো করার চেষ্টা করবা তোমরা। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে ডিসকাস করব। আর তোমাদের একটু বেশি সময় নিয়ে নিলাম আজকে, 15 মিনিট প্রায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।